আমার মনে হয় যে ইউনিভার্সিটি অফ ইন্সব্রুকে ফার্স্ট প্রায়োরিটি রাখা উচিত। যদি ভালো সিজিপিএ থাকে, আমি মনে করি যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা বা টিইউ ভিয়েনা যেটা আছে, এগুলাকে টার্গেট করা ভালো। আর যদি 3.75 এর উপরে থাকে কারো, অ্যান্ড গ্যারান্টেড অফার লেটার দরকার হয়, মানে শিওর শর্ট সেকশন 1 3.75 আইএলটিএস এর রিকোয়ারমেন্টস মিলে, চোখ বন্ধ করে যে কিউ আমার ইউনিভার্সিটি, এটা থেকে যদি 1,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করে, 1,000 স্টুডেন্টের অফার লেটার দিবে। সো আপনাকে ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের একটা লাগে, যেহেতু লিগালাইজেশন প্রসেস সবকিছু মিলিয়ে আপনি যদি মনে হয় যে না করবেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকটা, যেটা হচ্ছে ব্যাংকটা রেডি করে রাখতে হবে। আরেকটা হচ্ছে আপনার স্পন্সর কে হবে তার ডকুমেন্টস। আগে ব্যাংক স্টেটমেন্টের একটু ইস্যু ছিল, তাও অত বেশি ইস্যু ছিল না, কিন্তু স্পন্সর লাগতো না, স্পন্সরের কোনো কিছু দেখানো লাগতো না, আমাদের লাগেনি। বাট এখন স্পন্সর অবশ্যই কি করে, ফাইন্যান্সটা কোথায় থেকে আসছে, স্পন্সরের সলিড সবকিছুই লাগে। সেক্ষেত্রে সেগুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখা। সেকেন্ডলি ইন্ডিয়ান ভিসাটা অ্যারেঞ্জ করা। কি পরিমাণ অ্যামাউন্টের সলভেন্সি দেখাতে হয় একজন স্টুডেন্টকে? বাংলাদেশি টাকা 22 লাখ টাকা, 23 লাখ টাকা হইলেই ইটস এনাফ। পড়াশোনা শেষে ওয়ার্ক অপরচুনিটিস কেমন, এবং পড়াশোনা চলাকালীন স্টুডেন্টদের পার্ট টাইম জবের অপরচুনিটিস কেমন? ওকে, সো আপনি পড়াশোনার সময় পার্ট টাইম জব করতে পারবেন, এখানে সবাই করে, কিছু না কিছু হয়ে যায় এখানে। ডেফিনেটলি কিছু সিটিতে ব্যারিয়ার আছে। জব অপরচুনিটির ক্ষেত্রে প্রথমেই চলে আসে ভিয়েনা। ভিয়েনাতে সবার প্রথম বেশি জব অ্যাভেলেবেল আছে, যেহেতু ক্যাপিটাল। এরপরে ইন্সব্রুক, এরপরে আহ, সালজবুর্গ। সালজবুর্গও মোটামুটি ভিয়েনার মতো, আহ, হুম। আহ, মানে জব অ্যাভেলেবেল অনেক বেশি। ইন্সব্রুকও অনেকটা ভালো, কারণ ওখানে স্টুডেন্ট কম যায় বাট জব আছে। 3-4 মাসের একটা গ্যাপ, সবখানেই 3-4 মাস লাগবে আপনার জব পাইতে পাইতে, ওই ব্যাকআপটা আপনাকে নিয়ে আসতে হবে। আর এরপরে যে কিউ, এরপরে গ্রাজ, আপনি 20 আওয়ার্স জব করতে পারবেন। সো এই এর বেশিও করা যায় কোনো এখানে করার। স্কলারশিপের সুযোগ আছে কিনা, ইউনিভার্সিটি বেস বা গভর্নমেন্ট কোনো স্কলারশিপের সুযোগ আছে কিনা? ওকে, এখানে বেসিকলি ইউনিভার্সিটির কোনো স্কলারশিপ নাই, কারণ হচ্ছে ইউনিভার্সিটি অলরেডি আপনার টিউশন ফিস ফ্রি। সো আচ্ছা। আপনার গভর্নমেন্ট বেস কিছু স্কলারশিপ আছে, সেক্ষেত্রে অস্ট্রিয়ান গভর্নমেন্ট বেস 2-একটা প্রোগ্রাম আছে যারা হচ্ছে লিভিং কস্টটা আপনাকে দিবে। বাট ডেফিনেটলি ডেফিনেটলি ইটস রিয়েলি টাফ। স্পাউস কিভাবে নিয়ে আসবে, যে স্পাউস আনার প্রসিডিউরটা কি? যেহেতু আপনিও নিয়ে এসেছিলেন, আপনি যদি একটু শেয়ার করতেন। ওকে, স্পাউসের ক্ষেত্রে বেসিক্যালি আমরা যখন আসছি ওই টাইমটাতে একসাথেই আনার প্রসেস ছিল। মানে অ্যাপ্লিকেন্ট এন্ড সবাই একসাথেই আসতে পারতো, স্পাউস বেবিস। বাট আমাদের টাইমটাতে যেহেতু আমরা বললামই, আমরা অনেক স্টুডেন্ট আসছি, অনেক স্টুডেন্ট। সো ওই টাইমটাতে রুলস চেঞ্জ হয়ে যায় যে আপনি আসবেন, আসার পরে আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে প্রসেস। আপনি আসার পরে 6 মাস, হাই স্কুলে 5-6 মাস লাগবে স্পাউস আনতে আনতে। সো প্রসেস সেমই। আপনি আসবেন, আসার পরে আরপি কার্ড, এখানে যখন রেসিডেন্ট পারমিট কার্ড দিবে, হওয়ার পরে আপনি এম্বাসিকে মেইল দিবেন যে আমি আমার ওয়াইফের জন্য একটা ডেট চাই, আমার ওয়াইফ আসবে। আসার পরে এম্বাসি আপনাকে একটা ডেট দিবে। ডেট দেওয়ার সাথে সাথে ওই ডেটের নিচেই ও ফর্ম দিয়ে দিবে, অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো দিয়ে দিবে অ্যাটাচ করে। আপনি ওই ডকুমেন্টস এম্বাসি সহ, পরে আবার স্পাউস আপনার ইন্ডিয়ান ভিসা নিয়ে এম্বাসিতে ফাইল সাবমিট করবে। করার পরে ওই ফাইলটা এখানে ম্যাজিস্ট্রেটের কাছে চলে আসবে, আসলে 3 মাস, 2.5 মাস 3 মাস সময় লাগে অ্যাপ্রুভাল হইতে। অস্ট্রিয়া অ্যাকচুয়ালি অ্যাপোস্টেল রিগালাইজেশন মানে না, ওরা হচ্ছে আচ্ছা। ডিনাই করেছে। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আবার যাইতে হবে ওই অ্যাপোস্টাল করে, আপনাকে বলতে হবে যে আমি অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করব। ওটা বললেই ওরা বুঝবে, ওরা আপনাকে ম্যানুয়াল যে সিল আছে, ভেরিফিকেশন প্রসেস আছে, সেটা হুম। আপনার ডকুমেন্টসে করে দিবে। এটা করার পরে আপনাকে এই ডকুমেন্টস গুলো নিয়ে একটা কভার লেটার লিখতে হবে, প্লাস আপনার পাসপোর্টের একটা কপি, মেইন ইনফরমেশন পেজের একটা কপি নিয়ে আপনাকে চলে যেতে হবে যমুনা ফিউচার পার্কের অপোজিটে, যেই কনসুলেট অফিস আছে অস্ট্রিয়া, সেখানে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার আহ, আমাদের সময় 2 মাস ছিল, এখন 1 মাস পরেই ভিএফএস এ চলে যায় ডকুমেন্টস। ভিএফএস এ যাওয়ার পরে ভিএফএস থেকে আপনাকে কল দিবে, কল দেওয়ার পরে আহ অবশ্যই পেমেন্টটা হচ্ছে 80 ইউরো পার পেজ আচ্ছা। এখনকার সময়। 80 ইউরো প্রত্যেকটা পেজের জন্য আপনাকে জমা দিতে হবে কনসোলেটে। কনসোলেটে জমা দেওয়ার পরে ওখান থেকে একটা রিসিট দিবে, এরপরে আপনার বিএফএস এ যখন ডকুমেন্টসটা যাবে,
যাওয়ার পরে হুম, আপনাকে বিএফএস এ যাইতে হবে। যাওয়ার পরে সেখানে আপনি একটা সাইন, ওদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। করার পরে ওইখানেও আপনাকে অলমোস্ট 45,000 টাকা দিতে হবে ফর বিএফএস ভেরিফিকেশনস এটার জন্য। আচ্ছা। এখানে যখন এই টাকাটা দিবেন, দেওয়ার পরে তার 1 মাস পরে আপনাকে একটা লোক কল দিবে, যিনি হচ্ছে বিএফএস থেকেই কল দিবে যে আপনার বাসার যে হাউস সেটা ভেরিফিকেশন করবে। সেক্ষেত্রে হুম, হুম, আপনার সে বলবে আপনার অ্যাড্রেসে সে কবে আসবে, আপনি কবে ফ্রি আছেন। আপনি যখন সময় দিবেন সেই ওয়াইজ আপনার বাসায় যে পাসপোর্টে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস ওয়াইজ সে সেখানে আসবে। আসার পরে আপনার বাবা মা প্লাস আশেপাশে দুইজনকে আপনি রেডি রাখবেন, দুইজন যিনি বলবে যে হ্যাঁ তারা এখানে থাকে, এটা তাদের বাড়ি, এরকম একটা কোশ্চেন্স করবে। প্লাস আপনার বাসায় আপনার বাবার ইনকাম কেমন, কি খরচ কেমন, আপনারা কয়জন ফ্যামিলি মেম্বার, এরকম একটা ইনফরমেশন তারা নিবে, ছবি তুলবে। নিয়ে আপনার এই এডুকেশন ডকুমেন্টস এগুলো সব নিয়ে সে চলে যাবে হচ্ছে আপনার ভার্সিটিতে। ভার্সিটিতে আপনার এডুকেশন ডকুমেন্টসটা তারা জাস্টিফাই করবে, জাস্টিফাই করার হুম, পরে তারপরে এই রিপোর্ট সহ ডকুমেন্টস সহ এটা অস্ট্রিয়ান এম্বাসি নিউ দিল্লিতে পাঠাবে। পাঠানোর আচ্ছা। পরে লিগ্যালাইজড হয়ে যখন চলে আসবে আপনাকে আবার কনসুলেট থেকে ফোন দিবে, আপনার ডকুমেন্ট চলে আসছে, আপনি নিয়ে যাবেন। এটা হচ্ছে লিগ্যালাইজেশনের হোল প্রসেস। আম, আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা হচ্ছে একটা হায়ার স্টাডি মেন্টরিং গাইডেন্স প্রোগ্রাম। আপনারা আমার ওয়েবসাইটটি যেটি www.asansani.com, এই ওয়েবসাইটটাতে গেলে এখানে আমাদের মেন্টররা আছেন। ইভেন ফয়সাল ভাই উনিও আছেন, উনিও জয়েন করেছেন আমাদের মেন্টরিং প্রোগ্রামে। সো ওনাদের সাথে ওয়ান ওয়ান সেশন থাকে। আপনারা 1 ইয়ার ব্যাপী একটা গাইডেন্স প্রোগ্রাম পাবেন। এই প্রোগ্রামে আপনারা হায়ার স্টাডির যে সকল গাইডলাইন, অর্থাৎ আপনারা নিজেরাই আবেদন করবেন, আমাদের মতো মেন্টররা আপনাকে গাইড করবে যে কি করলে ভালো হয়। তো এটার একটা ফি আছে, এটাতে আপনারা এনরোল করতে পারেন। এছাড়া আমাদের মেন্টররা ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেন্ট নিয়ে থাকেন। যেমন গত সেশনে আমি বলেছিলাম আমাদের সুফিয়ান তানিম, উনি ইতালি নিয়ে ডকুমেন্ট নিচ্ছেন। আর মোহাম্মদ ফাইসাল যিনি আমাদের আজকের গেস্ট, উনি অস্ট্রিয়ার পাশাপাশি জার্মানি, ফিনল্যান্ড এবং ডেনমার্ক নিয়েও অ্যাপ্লিকেন্ট নিচ্ছেন। তো আপনারা যারা অস্ট্রিয়া হায়ার স্টাডি নিয়ে ইন্টারেস্টেড, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার এখানে সেশন বুক করে ওনার সাথে পার্সোনালি 1-to-1 সেশন নিতে পারেন। সেশন গুলো অবশ্যই পেড সেশন, যেহেতু তারা আপনাকে একটা গুরুত্বপূর্ণ সময় দিচ্ছে এবং দুপক্ষই যাতে উপকৃত হয় তাই সেশন গুলো পেইড রাখা হয়েছে। আমাদের হায়ার স্টাডি ওয়েবিনার জার্নির সেকেন্ড এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আমাদের গতকাল একটি ওয়েবিনার ছিল যেটি হচ্ছে হায়ার স্টাডি এন্ড স্কলারশিপ অপরচুনিটি ইন ইতালি নিয়ে। আজকের ওয়েবিনারটি হচ্ছে অস্ট্রিয়া নিয়ে, এবং আজকের ওয়েবিনারে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ ফাইসাল, যিনি বর্তমানে জন কেপলার ইউনিভার্সিটি জ্যাকিউ লিঞ্জে সাইবার সিকিউরিটি নিয়ে মাস্টার্স করছেন। তো আজকে আমরা তার জার্নি সম্পর্কে জানবো, তিনি কিভাবে অ্যাপ্লাই করেছিলেন, কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলেন, যা নিয়ে অনেক অ্যাপ্লিকেন্টের অনেক কোশ্চেন থাকে, তা নিয়ে জানার চেষ্টা করব। তিনি কিভাবে সবকিছু নিজে নিজে করেছিলেন, বিশেষ করে অনেকেরই কনসার্ন থাকে যে নিজে নিজে করা যায় কিনা, তো উনি কিভাবে করেছেন তা আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি উনি যদি কনসালটেন্ট দিয়ে থাকেন তার সম্পর্কে আমরা ইনফরমেশন নেব। এর পাশাপাশি আমরা আপনাদের কাছ থেকে কোশ্চেন নেব, আমাদের ওয়েবিনারের শেষ দিকে গিয়ে শেষ পর কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমেই ফয়সাল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আপনি আপনার পরিচয়টা দিবেন এবং আপনার ব্যাচেলর স্টাডিজ এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের পার্টিসিপেন্টদের কিছু ধারণা দেবেন। Uh, hello guys. This is Mohammad Faisal. Um, Basically, আমি বাংলাদেশে সিসি নিয়ে স্টাডি করেছি। সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, মিরপুর, বিউবিটি থেকে। আহ, আমি সিসি ডিপার্টমেন্ট চুজ করি প্রথম থেকে, বিকজ ইটস অ্যাবাউট, আমার প্রথম থেকে প্যাশন ছিল এটা নিয়ে, যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করব। সো ডিউরিং দ্য স্টাডিজ আমার মনে হয়েছে যে না, আমি বাইরে চলে যাব, বিকজ আমাদের যে ফিল্ড গুলা থাকে, আমি ফ্রম টু 2 ইয়ার্স যখন স্টাডি শেষ অলমোস্ট, এরপরে আমার প্যাশনেট আছে যে আমি সাইবার সিকিউরিটি নিয়ে আগাবো। অ্যান্ড দ্যাট টাইম সাইবার সিকিউরিটির সিটিএফ এগুলো খেলা হইতো। সো এরপরে চিন্তা আসে যে ওকে, সাইবার সিকিউরিটি আমরা জানি বাংলাদেশে ফিল্ডটা খুবই কম, দেখা হুম, যায় যে অনেক সাইন করতে অনেক আহ, কষ্ট হবে। সো দ্যাটস ওয়াই আমি আফটার দ্য গ্রাজুয়েশন আমি ট্রাই করি যে কিভাবে অন্য অন্য কান্ট্রিতে যাওয়া যায়। সো মাই ফার্স্ট টার্গেট ওয়াজ লাইক ইউএসএ। সো ইউএসএ ট্রাই করি, বাট আনফরচুনেটলি হয়নি। বাট দেন আমি চিন্তা করি যে ওকে, কোথায় যাওয়া যায়। দেন ইউরোপিয়ান ইউনিয়ন, আমি অস্ট্রিয়ার কথা আসলে খুঁজে পাই আর কি।
হুট করে আমার কাছে আসে। তখন অ্যাকচুয়ালি ব্লগিং বলতে ইউটিউবে কোনো ব্লগিং ছিল না, কোনো ধরনের হুম। হেল্প পাওয়ার অপশন ছিল না, যে কিভাবে আগাবো। সো কিছুদিন যাওয়ার পরে আবার অফ হয়ে যায়। সো এরপরে হচ্ছে আহ, অনেক একটা সিনিয়র ভাইয়া পাই, ওনার থেকে ইনফরমেশন জানি যে অস্ট্রিয়ায় অ্যাকচুয়ালি পড়াশোনা করা যায় যেখানে টিউশন ফিস নাই। সো দ্যাট আচ্ছা, ওয়াজ দ্য। প্রথমে একটু ইন্টারাপ্ট করছি, আপনার প্রোফাইলটা একটু শেয়ার করবেন। অনেক অ্যাপ্লিকেন্টদের কোশ্চেন থাকে যে কি প্রোফাইলে কোন কোন ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়, এই কারণে আপনার প্রোফাইলটা প্রথমে একটু শেয়ার করবেন, যদি ওকে। কোনো সমস্যা না থাকে আর কি। না, আমি হচ্ছে বিউবিটিতে পড়েছি, আমার সিজিপি হচ্ছে 3.89 আউট অফ 4। আহ, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে অলমোস্ট ফ্রি পড়াশোনা বলা যায় করেছি, কারণ আমার 8 সেমিস্টারই আউট অফ সিজিপিএ 4 আউট অফ 4 ছিল। সো ওইগুলোতে পুরাটাই ফুল স্কলারশিপ ছিল বাংলাদেশেই। সো এন্ড প্রথম 4টা সেমিস্টারও আমি 75% পাই অ্যাকর্ডিং টু মাই এইচএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট। সো এরপরে ডিউরিং দ্যাট টাইমস অলসো আমি রিসার্চ পেপারও কিছু কন্ট্রিবিউট করি। আমার অলমোস্ট একটা রিসার্চ পেপার তখন ছিল, এখন আরো 2টা পাবলিশড হয়েছে। সো অ্যান্ড বেসিকলি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল অনেকগুলোই আমার, রিগার্ডিং সিটিএফ। ইভেন ইভেন আমি প্রপোজালও দিয়েছিলাম আমাদের ইউনিভার্সিটিতে যে আমাদের সিটিএফ রিলেটেড, সাইবার সিকিউরিটি রিলেটেড। এটা বেসিকলি আমার বাংলাদেশের প্রোফাইল। অ্যান্ড দেন আমি এখানে 2টা ইউনিভার্সিটিতে অফার লেটার পাই। আম, কয়েকটাতে আমার ডেডলাইন শেষ হয়ে গেছিল, কজ আমার লিগালাইজেশন ডকুমেন্টস আস্তে আস্তে অনেক প্রবলেম হয়েছে। আমি ইউনিভার্সিটি অফ ইন্সবুক থেকেও পাই, মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স জিকিউ তেও পাই। সো আই চুজ জিকিউ বিকজ বেসিকলি আমার ক্যাপিটাল অনেক ভালো লাগে। সো ভিয়েনা হুম, ইজ হুম। দ্য ক্যাপিটাল, এন্ড আমাদের এখানে ডিস্ট্রিক্ট লার্নিং সেন্টার আছে, ভিয়েনাতে একটা ক্যাম্পাস আছে জিকিউ তে পড়ার কারণে। সো আমি ভিয়েনাতেই থাকি এন্ড এখানেই স্টাডি করি ভিয়েনা ক্যাম্পাসে। আচ্ছা, সেকশন ওয়াইজ ইউনিভার্সিটি নিয়ে প্রথমে কিছু নেই, এটা হচ্ছে অস্ট্রিয়া নিয়ে যখন হায়ার স্টাডিজের চিন্তা আছে তখন অ্যাপ্লিকেন্টদের মধ্যে কোশ্চেন থাকে যে আমার ইউনিভার্সিটি কি সেকশন লিস্টেড কিনা। এই সেকশন সম্পর্কে যদি কিছু ধারণা দিতেন আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে। বেসিকলি সেকশন অ্যারাইজ হয় হচ্ছে এটার 2025-এর মার্চ থেকেই সেকশন শুরু হয়ে যায়, কারণ হচ্ছে তখনকার সময়ে আমরা অ্যাপ্লিকেন্ট যখন লিগালাইজ করতে দিতাম আমাদের 8 মাস 9 মাস সময় যেত শুধু লিগালাইজ ডকুমেন্টস করতে। হুম, রিজন ইজ দ্য বাল্ক কোয়ান্টিটি অফ অ্যাপ্লিকেন্টস, অনেক বেশি অ্যাপ্লিকেন্ট শুরু হয়ে যায়। সো ওই টাইমটাতে এখানে অস্ট্রিয়ান ইউনিভার্সিটি গুলো একটা রেগুলাইট করতে চায় যে সবাই যদি এভাবে অ্যাপ্লিকেশন দেয়, 1,000 2,000 অ্যাপ্লিকেশন পড়তেছে। হুম, সো তাদেরও তো একটা ই থাকে। সো তারা চিন্তা করছে যে ওকে একটা নিয়মের ভিতরে নিয়ে আসি, ইউনিভার্সিটি গুলোকে ভাগ করি, যেটা হচ্ছে আমাদের ই করে। সো সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া না, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি যে হুম। সেকশন ওয়াইজ ভাগ করেছে সেই লিস্টটা ওরাও ফলো করছে। সো দ্যাট টাইমস আমরা নিজেরাও অরিড হয়ে গেছি যে মানে এটা কেন করলো। বাট পরে বুঝতে পারছি রিজন ইজ আমরা যখন আসছি 2025 সেশনস মার্চের যেই এইটা ছিল ইনটেকটা, হুম, সামার ইনটেক, সেইটাতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসছে ইন অস্ট্রিয়ার মানে ইতিহাসে। এর আগে স্টুডেন্ট খুবই কম আসতো, প্রত্যেকটা ইনটেকে 10 জন 15 জন এরকম। আমরাই হচ্ছে মোর দেন 300 স্টুডেন্ট আসছি। সো বুঝতে পারছেন যে কতটা বাল্ক কোয়ান্টিটির অ্যাপ্লিকেশন পড়ছে। অ্যান্ড হুম। এরপর থেকে অ্যাকচুয়ালি সেকশন ওয়াইজ ইউনিভার্সিটি গুলো ভাগ করে দিয়েছে। সো সেকশন 1 হইলে সহজ অ্যাডমিশন পাওয়া। এরপরও সেকশন 1 করার পরেও হচ্ছে অনেকটা ইস্যু অ্যারাইজ হয়েছে। সেক্ষেত্রে দেখা যায় আরো অ্যাপ্লিকেন্ট হচ্ছে। সো তারা সিজিপি অ্যাড করে দিয়েছে, বেশি সিজিপি আচ্ছা। লাগবে। এরপরও হুম, হুম। আবার যখন হার্ড হয়েছে তখন আইএলটিএস এর রিকোয়ারমেন্টস বাড়িয়ে দিয়েছে, এই আর কি। সো সেকশন ওয়াইজ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এখন, ইটস ব্যাড লাক, নাথিং টু ডু, বাট দের ইজ এন ওয়ে। লাইক আপনি যদি সেকশন 2 থেকে ব্যাচেলার্স করেন আর যদি সেকশন 1 থেকে মাস্টার্স করেন, হুম। সেক্ষেত্রে ইউ ক্যান এলিজিবল টু অ্যাপ্লাই মাস্টার্স ইন হিয়ার। আচ্ছা, আমরা মাস্টার সম্পর্কে জানলাম, ব্যাচেলর সম্পর্কে যদি কিছু ধারণা দিতেন। অনেকেই কোশ্চেন করে থাকে যে 14 বছরের স্টাডি ইয়ার কাউন্ট হতে হবে, এমন কিছু কিছু যদি আইডিয়া দিতেন। এটা ট্রু। এইখানে হচ্ছে ভিয়েনাতে কোনো ইউনিভার্সিটি নাই যারা হচ্ছে, কিছু অ্যাপ্লাইড সায়েন্স আছে,
বাট ইংলিশ প্রোগ্রাম অ্যাকচুয়ালি এখানে নাই। এখানে ইউনিভার্সিটি অফ ভিয়েনা, ভিয়েনা ইউনিভার্সিটি, টিউ ভিয়েনা, এই দুইটা ইউনিভার্সিটি আছে পাবলিক। ওরা হচ্ছে কোনো ব্যাচেলার্স এর ইংলিশ প্রোগ্রাম নাই। আমার যে ইউনিভার্সিটি, জে কিউ, জনস ক্যাপলার্স ইউনিভার্সিটি, এটাতে ব্যাচেলার্স এ আছে, 3টা সাবজেক্টের মতো আছে। বাট অবশ্যই এখানে উল্লেখ করে দিয়েছে যে ডেফিনেটলি আফটার দ্য এইচএসসি আপনাকে 2 বছরের ব্যাচেলার্স করতে হবে বাংলাদেশে, দেন ইউ আর অ্যাপ্লাই এলিজিবল ফর দ্য এই ব্যাচেলার্স। ব্যাচেলরটা কি যে কোনো ইউনিভার্সিটি হলেই হবে? জাস্ট 2 বছর পড়াশোনা করলেই হচ্ছে? হ্যাঁ, এখানে কোনো এটা সেকশন কি আছে? সেকশন এখানে ভাগ হয় না। হ্যাঁ, সেকশন আচ্ছা। ভাগ হয় না। বাট ডেফিনেটলি আপনাকে সিজিপিএ রাখতে হবে, মোটামুটি 80% অ্যাবভ সিজিপিএ থাকতে হবে ইন ব্যাচেলার্স অলসো। আর আপনি স্ট্রিম প্রোগ্রামে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার এইচএসসি ও অ্যাকাউন্টেন্ট হয়, সেক্ষেত্রে হুম সায়েন্সের হুম এই ব্যাকগ্রাউন্ডটা হইলে বেটার আর কি, হুম হুম। রিলেভেন্ট ফিল্ড লাগবে। অ্যান্ড এখানে কয়েকটা বিষয় আছে, যেটা হচ্ছে কিছু জায়গায় আছে এরকম ব্যাচেলার্স এ আমি বরাবর লিভেন আছে, ইউনিভার্সিটি লিভেন, তারপর সাবজেক্ট গুলো খুব ভালো তাও না, মানে আইটি রিলেটেড, সিএসসি রিলেটেড সাবজেক্ট খুবই কম। তারপর মোটামুটি 3টা ইউনিভার্সিটি 4টা ইউনিভার্সিটি আছে, সাবজেক্ট হাইস্ট গেলে 5টা থেকে 6টা সাবজেক্ট পাওয়া যেতে পারে ব্যাচেলার্স এর ক্ষেত্রে। ইটস রিয়েলি টাফ। আচ্ছা, ব্যাচেলর্স এর ক্ষেত্রে সিজিপিএ কতটা থাকা জরুরি? মানে অ্যাপ্লিক্যান্টদের সিজিপিএ কেমন থাকলে ভালো হয়? অ্যাটলিস্ট 3.55 অ্যাবভ, মানে 80% মার্ক যেহেতু কভার করতে যেহেতু হবে। আমাদের দেশে সিজিপিএ ফাইভে কাউন্ট হয়, তাহলে আমরা পার্সেন্টেজ যদি বলি 70 to 80% হলে ভালো হয়, তাই তো? হ্যাঁ, 80% অ্যাবভ, এইটার আচ্ছা, 70ও না, 80% মাস্ট, 80%। 80% অ্যান্ড তার অ্যাবভ হইতেই হবে। হুম হুম, বুঝতে পেরেছি। আর আইএলটিএস এর স্কোর এটাও আইএলটিএস এর 7 থাকাটা স্কোর জরুরি? ডেফিনেটলি 6.5, নট লেস দেন 6। এন্ড বাট এখনকার সময় যেটা দেখতে পারছি যে আপনাকে ডেফিনেটলি আইএলটিএস মার্ক যদি বেশি হয়, সিজিপি যদি বেশি হয়, আপনি আগে থাকবেন, হুম। আপনাকে তারা চুজ করবে, গিভ তাহলে ইউ দা অফার বিষয়টা লেটার। হচ্ছে কি, যেহেতু তারা 14 ইয়ার্স এর স্টাডি ইয়ার কাউন্ট করছে, তাহলে এসএসসি এইচএসসি ডকুমেন্টের সাথে ইউনিভার্সিটির ফার্স্ট 2 ইয়ার্স এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যাড করে দিলেই হচ্ছে অ্যাপ্লিকেশনের সময়, তাই? ডেফিনেটলি। তো এক্ষেত্রে কি লিগালাইজেশনের ব্যাপারগুলা কেমন হবে? যেহেতু মাস্টার্স সম্পর্কে আমরা যাব, ব্যাচেলর ক্ষেত্রে লিগালাইজেশনটা কেমন হয়ে থাকে? লিগ্যালাইজেশন আপনার এইচএসসি প্লাস ইন ব্যাচেলার্স এর 2 বছরের ওই 2টা ডকুমেন্টসই আপনার লিগ্যালাইজ করতে হবে, আচ্ছা। কারণ দুইটাই কাউন্টেড হবে, দুইটারই ভেরিফিকেশন আপনার লাগবে। যেহেতু লিগালাইজেশন সম্পর্কে বলছিলাম, মাস্টার্স এর জন্য লিগালাইজেশন প্রসেসটা আসলে কি? স্টুডেন্টরা অনেকে জানে না কিভাবে লিগালাইজ করবে, কিভাবে এমবাসিতে যাবে, বাংলাদেশে কি অস্ট্রিয়ান এমবাসি আছে কিনা, বা থাকলে প্রসিডিউর কি, যদি একটু বলতেন আমাদের। লিগ্যালাইজেশনস এর প্রসেসটা অ্যাকচুয়ালি আপনাকে প্রথমে আমাদের যে অ্যাপোস্টাইল সিস্টেমটা আছে, বাংলাদেশে যে গভর্নমেন্ট, প্রথমে আপনার উম, যদি এইচএসসি হয় সেক্ষেত্রে তো, মাস্টার্স এর ক্ষেত্রে তো এইচএসসি লাগছে না, হুম হুম ব্যাচেলার্স এর হলে ইউনিভার্সিটি থেকে করতে হইতো, এখন করতে হয় না। অ্যাপোস্টাইল একটা পোস্ট আছে, আমরা জানি যে আমাদের মাই গভর্নমেন্ট নামের একটা পোর্টাল আছে, এটাতে ঢুকে প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এডুকেশন ডকুমেন্ট। ব্যাচেলার্স এর ক্ষেত্রে প্রাইভেট হলে প্রাইভেট ইউনিভার্সিটি সিলেক্ট করে আপলোড করতে হবে, পাবলিক হলে পাবলিক। সেই ক্ষেত্রে আপলোড করার পরে আপনার 4 দিন 5 দিন সময় নেয়, সময় নেওয়ার পরে লিগালাইজড হয়ে যাবে। যখন এটা লিগ্যালাইজড হয়ে যাবে, আপনি এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে অ্যাগেইন আপনাকে ফরেন মিনিস্ট্রিতে যাইতে হবে, এডুকেশন মিনিস্ট্রিতে যাইতে হবে। এটার রিজন হচ্ছে অস্ট্রিয়া অ্যাকচুয়ালি অ্যাপোস্টাল রিগালাইজেশন মানে না, ওরা হচ্ছে আচ্ছা। ডিনাই করেছে। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আবার যাইতে হবে ওই অ্যাপোস্টাল করে, আপনাকে বলতে হবে যে আমি অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করব। ওটা বললেই ওরা বুঝবে, ওরা আপনাকে ম্যানুয়াল যে সিল আছে, ভেরিফিকেশন প্রসেস আছে, সেটা হুম আপনার ডকুমেন্টসে করে দিবে। এটা করার পরে আপনাকে এই ডকুমেন্টস গুলো নিয়ে একটা কভার লেটার লিখতে হবে, প্লাস আপনার পাসপোর্টের একটা কপি, মেইন ইনফরমেশন পেজের একটা কপি নিয়ে আপনাকে চলে যেতে হবে যমুনা ফিউচার পার্কের অপোজিটে যেই কনসুলেট অফিস আছে অস্ট্রিয়া, সেখানে হুম। গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার আহ, আমাদের সময় 2 মাস ছিল, এখন 1 মাস পরেই ভিএফএস এ চলে যায় ডকুমেন্টস। ভিএফএস এ যাওয়ার পরে ভিএফএস থেকে আপনাকে কল দিবে, কল দেওয়ার পরে আহ অবশ্যই পেমেন্টটা হচ্ছে 80 ইউরো পার পেজ আচ্ছা। এখনকার সময়। 80 ইউরো প্রত্যেকটা পেজের জন্য আপনাকে জমা দিতে হবে কনসোলেটে। কনসোলেটে জমা দেওয়ার পরে ওখান থেকে একটা রিসিট দিবে, এরপরে আপনার বিএফএস এ যখন ডকুমেন্টসটা যাবে, যাওয়ার পরে হুম আপনাকে বিএফএস এ যেতে হবে, যাওয়ার পরে সেখানে আপনি একটা সাইন, ওদের একটা ফর্ম ফিল আপ করতে হবে।
করার পরে ওইখানেও আপনাকে অলমোস্ট 45,000 টাকা দিতে হবে ফর বিএফএস ভেরিফিকেশনস এটার জন্য। আচ্ছা। এখানে যখন এই টাকাটা দিবেন, দেওয়ার পরে তার 1 মাস পরে আপনাকে একটা লোক কল দিবে, যিনি হচ্ছে বিএফএস থেকেই কল দিবে যে আপনার বাসার যে হাউস সেটা ভেরিফিকেশন করবে। সেক্ষেত্রে হুম আপনার সে বলবে আপনার অ্যাড্রেসে সে কবে আসবে, আপনি কবে ফ্রি আছেন। আপনি যখন সময় দিবেন সেই ওয়াইজ আপনার বাসায় যে পাসপোর্টে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস ওয়াইজ সে সেখানে আসবে। আসার পরে আপনার বাবা মা প্লাস আশেপাশে দুইজনকে আপনি রেডি রাখবেন, দুইজন যিনি বলবে যে হ্যাঁ তারা এখানে থাকে, এটা তাদের বাড়ি, এরকম একটা কোশ্চেন্স করবে। প্লাস আপনার বাসায় আপনার বাবার ইনকাম কেমন, কি খরচ কেমন, আপনারা কয়জন ফ্যামিলি মেম্বার, এরকম একটা ইনফরমেশন তারা নিবে, ছবি তুলবে। নিয়ে আপনার এই এডুকেশন ডকুমেন্টস এগুলো সব নিয়ে সে চলে যাবে হচ্ছে আপনার ভার্সিটিতে। ভার্সিটিতে আপনার এডুকেশন ডকুমেন্টসটা তারা জাস্টিফাই করবে, জাস্টিফাই করার হুম পরে তারপরে এই রিপোর্ট সহ ডকুমেন্টস সহ এটা অস্ট্রিয়ান এম্বাসি নিউ দিল্লিতে পাঠাবে। পাঠানোর আচ্ছা পরে লিগ্যালাইজড হয়ে যখন চলে আসবে আপনাকে আবার কনসুলেট থেকে ফোন দিবে, আপনার ডকুমেন্ট চলে আসছে, আপনি নিয়ে যাবেন। এটা হচ্ছে লিগ্যালাইজেশনের হোল প্রসেস। আচ্ছা। তাহলে এই প্রসেসটা ওভারঅল 3 মাস মতো লেগে যেতে পারে, যেহেতু আপনি করেছেন 2 মাসে, এখন এখন একটু সময় বেশি লাগছে। না, এখন 3 মাসে, আমরা করেছি 8 মাসে। আচ্ছা আমাদের টাইমে বাল্ক কোয়ান্টিটির অ্যাপ্লিকেন্ট ছিল, আমরা 8 মাস 9 মাস মানে উই আর লাইক 2 বছর ওয়েট করে আমরা অস্ট্রিয়া আসছি আচ্ছা। যখন ডিসিশন নিয়েছে। সো এখন 3 মাস 4 মাসেই হয়ে যায়, মানে এখন ওভারঅল কোনো খরচ কত হতে পারে এই ভেরিফিকেশন প্রসিডিওরে, একদম প্রথম থেকে শুরু করে? ওভারঅল খরচ হচ্ছে ভেরিফিকেশনে ইটস অ্যাবাউট লাইক 70,000, 75,000, 70,000 এখন ধরা যায়। ডিপেন্ড করে ইউরো রেট, এখন যেহেতু ইউরো রেটটা বেশি, আমাদের সময় ইউরো রেটটা অনেক কম ছিল। সো আমরা 127 এরকম ছিল, এখন তো 42 43 44। সো ইটস ডিপেন্ডস অন এভরিডে যে আপনার রেট কত হচ্ছে। সো তাহলে অস্ট্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কি অ্যাপ্লিকেশনের আগেই আপনার ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, এটা একটা ইনিশিয়াল কস্ট। হ্যাঁ, আপনি অফার লেটার পান কি পান না, বাট আপনার এই কস্টিংটা চলে যাবে। অর্থাৎ অ্যাপ্লিকেশনের আগেই ডকুমেন্ট ভেরিফাই করে তারপর হচ্ছে হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফি কি আছে, application। বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোন কোন সিটি, কোন কোন ইউনিভার্সিটি আপনি সাজেস্ট করবেন, বা কিভাবে প্রায়োরিটাইজ করবে স্টুডেন্টরা সিজিপি অনুযায়ী? ওকে, সো সেক্ষেত্রে আহ, সবচেয়ে সহজ আমার কাছে যেটা মনে হয় যে ইউনিভার্সিটি অফ ইন্সব্রুকটাকে প্রায়োরিটি রাখা উচিত, কারণ এটাতে সিজিপিএটা একটু কম হইলেও ওরা নিচ্ছে, প্লাস ওরা বেশিরভাগই স্টুডেন্ট নেয়, আর সিটি হিসাবে অনেক ভালো সিটি। আর হচ্ছে মডারেট, আমার মনে হয় যে ইউনিভার্সিটি অফ ইন্সব্রুকে ফার্স্ট প্রায়োরিটি রাখা উচিত। যদি ভালো সিজিপিএ থাকে, আমি মনে করি যে ইউনিভার্সিটি অফ ভিয়েনা বা টিইউ ভিয়েনা যেটা আছে এগুলাকে টার্গেট করা ভালো। আর যদি 3.75 এর উপরে থাকে কারো, অ্যান্ড গ্যারান্টেড অফার লেটার দরকার হয়, মানে শিওর শর্ট সেকশন 1 3.75 আইএলটিএস এর রিকোয়ারমেন্টস মিলে, চোখ বন্ধ করে যে কিউ আমার ইউনিভার্সিটি, এটা থেকে যদি 1,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করে 1,000 স্টুডেন্টের অফার লেটার দিবে। মানে আমাদের আমাদের এই ইউনিভার্সিটি আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটিস স্টুডেন্ট নেয়। এত ব্যাচেলর স্টুডেন্ট কি, ব্যাচেলরের ক্ষেত্রে এবং মাস্টার ইভেন দুটোতেই? ব্যাচেলার্সও নেয় মাস্টার্সও নেয়, দুইটার ক্ষেত্রে এই ইউনিভার্সিটিটা খুবই ভালো। ইভেন যারা সিএসসি তারা বেটার, যে তারা এখানে ভিয়েনাতে থাকতে পারে, ভিয়েনাতে জব অপরচুনিটি যেহেতু ভালো। আবার জিকিউতে যারা থাকে তারা ভিয়েনা এসেও জব করতে পারে, কারণ 2 ঘন্টার ট্রেন জার্নি, সো অতটা প্রবলেম হয় না। এইটাকে প্রায়োরিটাইজ করা উচিত এইভাবে যদি আচ্ছা অ্যাপ্লাই করে আর কি। আচ্ছা। ওভারঅল তাহলে কটা অ্যাপ্লিকেশন করা উচিত স্টুডেন্টদের, বা 4টা 5টা বা 3টা, যেহেতু অ্যাপ্লিকেশন ফি কি বিষয় আছে নাকি অ্যাপ্লিকেশন ফি না, লাগে না? কোনো অ্যাপ্লিকেশন ফি লাগে না। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যত বেশি অ্যাপ্লিকেশন করা যায়, মানে যতগুলা ইউনিভার্সিটিতেই করা যায়, সেটাই হুম কি হুম তাকে ওইভাবে প্রায়োরিটাইজ করা উচিত। কিন্তু দ্য ব্যাড লাক ইজ অস্ট্রিয়ান ইউনিভার্সিটি এতটা এক্সট্রিম লেভেলের কঠিন পর্যায়ে নিয়ে গেছে, এখন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ কম্পিটিটিভ একটা ভিএফএস টেস্ট স্টার্ট করেছে, যে আপনি অ্যাপ্লিকেশনস করার আগে আপনাকে বিএফএস টেস্ট দিতে হবে একটা, বিএফএস এ গিয়ে। সেটা হুম হচ্ছে হুম। কেমিস্ট্রি, ইংলিশ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, লজিক্যাল, এগুলোর উপরে একটা এক্সাম নেয়।
এক্সাম নিয়ে যদি তারা বোঝে যে ইউ আর ক্যাপাবল টু অ্যাপ্লাই, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউনিভার্সিটি গুলোতে, তাহলে না হলে পারবেন না। এর এটা কি ভিতরে সবার জন্য, ইউনিভার্সিটি, ব্যাচেলর মাস্টার সবার জন্য একই টেস্ট? ওকে, এখানে ব্যাচেলার্স এর এখন পর্যন্ত আহ, এই ইনফরমেশনটা নাই, যেহেতু ব্যাচেলার্স আসলে খুবই কম ইউনিভার্সিটিজ অ্যাপ্লাই করে, বাট মাস্টার্স এর এখানে লেখা আছে ডিরেক্টলি যে ইউ হ্যাভ টু ডু দ্যাট, আপনাকে এই টেস্টটা দিতেই হবে। অ্যান্ড সেক্ষেত্রে এখন পর্যন্ত কয়েকটা ইউনিভার্সিটি বাদ আছে, বাট আমার মনে হয় যে সুন এটা অ্যাড হয়ে যাবে। কয়েকটা বলতে এখানে অ্যাপ্লাইড সায়েন্সের কয়েকটা ইউনিভার্সিটি বাদ আছে, আর হচ্ছে এখানে আচ্ছা, টিইউ এখানে ভিয়েনা। ইউনিভার্সিটি ক্যাটাগরি গুলো বলবেন, যেমন ধরেন অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি ক্যাটাগরি বা এই ধরনের ক্যাটাগরি কি কটা আছে, বা ওকে, স্টুডেন্টরা কোন ধরনের ইউনিভার্সিটি গুলো টার্গেট করবে? সেক্ষেত্রে বেসিকলি দুই ধরনের এখানেও সেম, দুই ধরনেরই। একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আর একটা হচ্ছে রিসার্চ বেস ইউনিভার্সিটিস। সো রিসার্চ বেস যেগুলা, সেগুলোতে টিউশন ফিস নাই, আহ, শুধু স্টুডেন্ট ইউনিয়ন ফি দিতে হয়, সেটা 24 ইউরো, 25 ইউরো আর কি, অলমোস্ট হুম হুম। সেমিস্টার। আর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলাতে, কিছু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আপনাকে 700 ইউরো, 750 ইউরো সেমিস্টার দিতে হবে, এরকম। কিছুটা হচ্ছে 1500 ইউরো, কিছু 2000 ইউরো। মানে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আপনাকে টিউশন ফিস দিতে হবে। টিউশন ফিজ আছে। এই- হ্যাঁ। আর রিসার্চ বেস ইউনিভার্সিটি যেগুলো, বাকিগুলো রিসার্চ বেস ইউনিভার্সিটি, বাট আপনার তো ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত রিসার্চ বেস ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলা। হুম এন্ড হুম। এরপরে আসে প্রাইভেট বেস ইউনিভার্সিটি, যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি। সো প্রাইভেট ইউনিভার্সিটিস গুলোতে স্কলারশিপ দেয় ভালো একটা অ্যামাউন্ট, হুম হুম। কিন্তু সেক্ষেত্রে লিগালাইজড লাগে না। আচ্ছা। লিগালাইজ ছাড়াই আপনি করতে পারবেন, ডকুমেন্টস লিগালাইজ দরকার হয় না। ভিসার এটা পসিবিলিটিস কেমন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে? ভিসা কি ওকে, হয়? হ্যাঁ, সেক্ষেত্রে ডেফিনেটলি একটা চান্সেস আছে, ভিসা হওয়ার চান্সেস আগের থেকে এখন কম। বাট ডেফিনেটলি আপনি যদি ভিএফএস এ আপনার যখন এম্বাসি থাকবে, ফাইনাল এম্বাসি, এটাতে আপনার ইন্টারভিউ হয়। আমাদের সময় ইন্টারভিউ হয় নাই, শুধু ডকুমেন্টস জমা দেওয়া লাগতো। এখন ইন্টারভিউ হবে। সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি যদি ইন্টারভিউতে ভালো করেন, আপনার যদি এইম বুঝাইতে পারেন, আপনি যদি ফ্লুয়েন্ট হন ইংলিশে, আপনার প্রফিসিয়েন্সি ভালো হয়, হুম হুম। এন্ড তাহলে আপনাকে ভিসা দিবে, প্রাইভেট ইউনিভার্সিটি হইলেও। কজ আচ্ছা স্টুডেন্ট কম এখন, প্রসেস অনেক লং, অনেকে করতে চায় না। আচ্ছা। প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফিস অ্যারাউন্ড 5000 ইউরো, 5500 ইউরো, 6000 ইউরোর মতো হয়ে থাকে সেমিস্টার। সো ইটস রিয়েলি এক্সপেন্সিভ, বাট আপনার যদি আসতেই হয়, দেন ইউ ক্যান চুজ দ্য প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল। তাহলে আমরা সামারি করতে গেলে পাই হচ্ছে, প্রথম স্টুডেন্টদেরকে ডকুমেন্ট লিগালাইজ করতে হবে, সেটা হোক এসএসসি এইচএসসি এবং ব্যাচেলর ডকুমেন্টস। এরপর হচ্ছে হুম। তাকে ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা আসি, ইনটেক কয়টা সাধারণত বছরে? বছরে বছরে অ্যাকচুয়ালি অস্ট্রিয়াতে দুইটাই ইনটেক হয়ে থাকে, একটা হচ্ছে সামার, একটা হচ্ছে উইন্টার। সো আচ্ছা। বেসিক্যালি সামারের গুলা জানুয়ারির দিকেই হচ্ছে অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যায়, আর উইন্টারের গুলো হচ্ছে এপ্রিল, মে, জুন এরকম টাইমে শুরু হয় আর কি। তো দুইটাতেই কি সমান পরিমাণ সুযোগ থাকে? তো সাধারণত আমরা দেখি অধিকাংশ দেশে সেপ্টেম্বর ইনটেকে বেশি স্টুডেন্ট আসে। এক্ষেত্রে অস্ট্রিয়াতে কেমন অপরচুনিটিস? ওকে, এখানে পাবলিক ইউনিভার্সিটিস গুলা, প্রাইভেট ইউনিভার্সিটিস গুলো বোথ আর দা ইকুয়াল, লাইক দুইটা সেশনই ইকুয়াল স্টুডেন্ট আনে, সব সাবজেক্ট অ্যাভেলেবেল আছে, সব সাবজেক্টই অ্যাপ্লাই করা যায়। সো এটার হুম। ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে এখানে। আর হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স গুলা পার্থক্য আছে, অ্যাপ্লাইড সায়েন্স গুলা হচ্ছে যে প্রত্যেকটা ইনটেকই স্টুডেন্ট নেয় না। আচ্ছা, ধরলাম কোন একজন স্টুডেন্ট, বা আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করেন যে ধরেন আপনি অফার লেটার পাওয়ার পর আর কি কি কাজ থাকে একজন স্টুডেন্টের সাফার করতে হয় এই কাজগুলো নিয়ে, বিশেষ করে যেহেতু কনসুলেট আমাদের দেশে নেই। তো কিভাবে প্রিপারেশন নিবে একজন স্টুডেন্ট এম্বাসির জন্য? ওকে, সো প্রথম যে আহ, জিনিসটা আছে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তো আচ্ছা। আপনাকে ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের একটা লাগে, যেহেতু লিগালাইজেশন প্রসেসিং সবকিছু মিলিয়ে আপনি যদি মনে হয় যে না করবেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকটা, যেটা হচ্ছে ব্যাংকটা রেডি করে রাখতে হবে। সো ব্যাংক যদি রেডি থাকে, সেক্ষেত্রে এক ধাপ আগায় ফেলতে হবে, ব্যাংক নিয়ে আমরা অনেক বেশি প্রবলেম পড়ে। আরেকটা হচ্ছে আপনার স্পন্সর কে হবে, তার ডকুমেন্টস। আগে ব্যাংক স্টেটমেন্টের একটু ইস্যু ছিল, তাও অত বেশি ইস্যু ছিল না, কিন্তু স্পন্সর লাগতো না, স্পন্সরের কোনো কিছু দেখানো লাগতো না, আমরা আমাদের লাগেনি। বাট এখন স্পন্সর অবশ্যই কি করে, ফাইন্যান্সটা কোথায় থেকে আসছে, স্পন্সরের সলিড সবকিছুই লাগে। সেক্ষেত্রে সেগুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখা। সেকেন্ডলি হচ্ছে ইন্ডিয়ান ভিসা। আমাদের সময় হচ্ছে, আমি লাকলি
আন্দোলনে করে আমরা 400 স্টুডেন্ট আন্দোলন করে ইন্ডিয়ান ভিসা অ্যারেঞ্জ করে ফেলছিলাম 800 ইউরোতে, সরি 800 টাকায়। বাট আমাদেরই যারা আসছে ভাই ব্রাদার বা তারা 1 লাখ 1.5 লাখ টাকা করে ইন্ডিয়ান ভিসা অ্যারেঞ্জ করছে। সো ইন্ডিয়ান ভিসা আশা করি যে এখন সমস্যা নাই। সো ইন্ডিয়ানও একটা ব্যারিয়ার ছিল ইন্ডিয়ান ভিসা নেওয়া, যাওয়া এম্বাসিতে। তো ইন্ডিয়ান ভিসাটা অ্যারেঞ্জ করা, এন্ড সেকেন্ড আর অন্য হচ্ছে কোনো কান্ট্রি থেকে কি এম্বাসি ফেস করা যাবে নাকি ইন্ডিয়াতেই যেতে হবে মাস্ট? শুধু ইন্ডিয়াতে, অনলি মাস্ট মাস্ট ইন্ডিয়া ফেস করতে হবে, অন্য কোনো কান্ট্রিতে গিয়ে সে ফেস করতে পারবে না। আচ্ছা। এটা হচ্ছে একটা ব্যারিয়ার। এন্ড আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাকে ডেফিনেটলি মেন্টালি প্রিপেয়ার্ড হইতে হবে যে এরকম একটা সময় আপনার যাবে। হুম এন্ড আপনাকে, আগে আমরা প্রিপেয়ার্ড ছিলাম না, কেউ এম্বাসিতে যাইতো, যাওয়ার পরে কথা বলা লাগতো না, শুধু ডকুমেন্টস দিয়ে দিত, হুম হুম তারা হুম। বাকি কাজ আমরা জমা দিয়ে ফি দিয়ে চলে আসতাম। এখন এম্বাসিতে ডেফিনেটলি আপনার আধা ঘন্টার মতো ইন্টারভিউ হয়। ইন্টারভিউ আপনাকে আগে থেকে প্রিপেয়ার্ড হইতে হবে, প্রিপারেশন নিতে হবে, নিজের এইম গোল এগুলাকে সাজাইতে হবে, নিজের ব্যাকগ্রাউন্ড রিলেটেড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সবকিছু মিলায় কেন আপনি এই সাবজেক্টে যাচ্ছেন, আপনার কেনই দরকার। হুম সো হুম। এগুলো যদি আপনি ভালোভাবে আগে প্রিপেয়ার্ড হয়ে নেন, আমি আশা করি যে পজিটিভ কিছু আসবে। আচ্ছা, অনেক স্টুডেন্টই কোশ্চেন করে যে বেসিক ডকুমেন্টস গুলো কি কি লাগে, যেমন রিকোয়ার চেকলিস্ট গুলো কি কি, চেকলিস্ট গুলো যদি একটু শেয়ার করতেন এমবাসিতে কি ওকে, কি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট লাগতে পারে। সেক্ষেত্রে চেকলিস্ট প্রথমে চলে আসবে যে আপনার টাইপ ডি অ্যাপ্লিকেশনস, ভিসা অ্যাপ্লিকেশন যেটা সেটা, আচ্ছা। পাসপোর্ট সাইজের ফটো, ইউরোপাস যেই ফটোগুলো সেগুলো, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, স্পন্সর যদি জব হোল্ডার হয়ে থাকে সেক্ষেত্রে তার জব সার্টিফিকেট, তার হচ্ছে স্যালারি সার্টিফিকেট, যদি স্যালারি ঢুকে থাকে, না ঢুকলেও সমস্যা নেই, জব সার্টিফিকেট হইলেই হবে। স্যালারি ঢুকে থাকলে ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি সার্টিফিকেট, পে স্লিপ যেটা সেটা, এটা হচ্ছে জব হোল্ডার। যদি বিজনেস হয়ে থাকে, পিন, ট্যাক্স, এগুলো দিতে হবে। এই ডকুমেন্টস গুলো লাগবে মাস্ট। ট্রেড লাইসেন্স, যদি সে পেনশন হয়ে থাকে, পেনশনের আচ্ছা, ডকুমেন্টস এখানে এগুলো একটা দিতে হবে। বিষয় একটু অ্যাড করি, ইন্টারাপ্ট করি, যে কি পরিমাণ অ্যামাউন্টের সলভেন্সি দেখাতে হয় একজন স্টুডেন্টকে? বাংলাদেশি টাকা 22 লাখ টাকা, 23 লাখ টাকা হইলেই ইটস এনাফ। শুধু শো করলেই হচ্ছে 20 থেকে 22 লাখ শো টাকা? করলেই, জি, আচ্ছা। অবশ্যই শো করতে হবে। সেটার ক্ষেত্রে ব্যাংক লোন এখনো হয়, বাট আমি বাংলাদেশে কিছু রুলস এন্ড চেঞ্জ হচ্ছে দেখছি, যে কিউআর কোড এগুলোর একটা সিস্টেম আসতেছে। সো এখন পর্যন্ত জানি না, ব্রাক হয়তো বা ইমপ্লিমেন্ট করেছে, বাট ওইটাতে কি আসলে লোন নিয়েছে কিনা এরকম কিছু থাকবে কিনা আইডিয়াটা নাই এখন পর্যন্ত। তো সো লোনের বিষয়টা যেহেতু উঠেছে, লোন নিয়ে কি আগে ভিসা হতো আর এখন কি রিজেকশন হচ্ছে এমন কিছু কি? না, লোন নিয়ে কখনোই অস্ট্রিয়াতে রিজেকশন হয়নি। রিজন ইজ, বোঝার কোনো উপায় নাই, আপনার টাকা আপনার টাকা ঢুকতেছে ব্যাংকে আছে আপনি। হুম আর আগে অ্যাকচুয়ালি ওরকম খুঁটিনাটি দেখতো না, কারণ হচ্ছে আগে কিছুই লাগতো না, অনলি ব্যাংক স্টেটমেন্ট হইলে ভিসা অ্যাপ্রুভ হয়ে যেত। বাট হুম। এখন তো ব্যাংক স্পন্সর দেখাইতে হচ্ছে, স্পন্সরের ডকুমেন্টস। তো আপনাকে অ্যাকচুয়ালি সাজাইতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্টটা এরকম ভাবে প্রিপেয়ার করতে হবে যাতে করে মনে হয় যে ইট লুক সিমস গুড। বাট আপনি ধরেন একটা ব্যাংক স্টেটমেন্ট, একটাই ট্রানজাকশন। হুম হুম হুম। তো এইটা আপনার তো, তাহলে আপনি বোঝেন একজন ইমিগ্রেশন অফিসার যদি দেখে যে একটাই ট্রানজাকশন, তার মানে তার বোঝার উপায় থাকে না যে ইউ আর ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল, আপনি জাস্ট এটার জন্য টাকাটা ঢুকাইছেন। বাট তার আগে পরে যদি আপনার স্টেটমেন্ট থাকে, আগে পরে যদি আপনি অনেক ট্রানজাকশন থাকে, দেন বোঝা যাবে যে ওকে, এটা আপনার একটা রিয়েল ব্যাংক স্টেটমেন্ট। সো ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে, আপনার স্টেটমেন্ট সলভেন্সি এমন ভাবে সাজাইতে হবে, স্পন্সর এমন ভাবে সাজাইতে হবে যে তারা যাতে জেনুইন ভাবে, তারা যাতে কোনো ধরনের সাসপিসিয়াস না ধরে। আচ্ছা, বুঝতে পেরেছি। আম, এখন আমরা অলরেডি ব্যাংক স্টেটমেন্ট, ডকুমেন্ট এসব নিয়ে আলোচনা করলাম। সো ভিসার ক্ষেত্রে আর কি কি সাজেশন আপনার থাকবে, যে যেহেতু কোন কোন জিনিসগুলো বেশি ক্রুশাল বা কি কি কারণে ভিসা রিজেক্ট হতে পারে, এই জিনিসগুলো এড়িয়ে চলা উচিত? অস্ট্রিয়ার ভিসা রিজেকশনের মূল কারণই হয়ে থাকে ইন্টারভিউতে আপনি ইংলিশে ভালোভাবে ইন্টারভিউ না দিতে পারা। আপনি ইংলিশে ভালো, বাট আপনি স্পিকিং অনেক, আপনি কথাই বলতে পারতেছেন না, অফিসারের সাথে কমিউনিকেশনই করতে পারছেন না, এরকম রিজেকশন এখন পর্যন্ত 4 থেকে 5টা আছে। হুম অস্ট্রিয়াতে হুম রিজেকশন রেট ইটস 10%, মানে লাইক অনেক কম রিজেকশন। বাট যারাই ওই 10%-এর ভিতর আছে, তারা ডেফিনেটলি যেটা করেছে সেটা হচ্ছে ইংলিশে কমিউনিকেশন করতে পারে নাই। ভিসা অফিসার লিখে দিছে এভাবে যে
the student is not proficient in English. আচ্ছা। he he don't have any qualification to communicate with the others. হুম হুম হুম। ভিসা অফিসার এটাও লিখেছে যে সে ডাউট করতেছে সে আসলে ইংলিশ জানে কিনা, এন্ড এই কমেন্টটা করে সে হচ্ছে ম্যাজিস্ট্রেটকে পাঠাইছে, মানে যেখান থেকে অ্যাপ্রুভাল আসবে। সো ম্যাজিস্ট্রেট তাকে যখন ভিসা রিজেকশন করেছে, তাকে একটা ফাইল দিয়ে দিয়েছে যে তুমি এম্বাসিতে গিয়েছো, এম্বাসি অফিসারের সাথে তুমি ইংলিশে কথা বলতে পারো নি, সো তুমি এখানে পড়াশোনা কিভাবে করবে। সো এই হুম জন্য হুম। তুমি, তো বুঝতে পারছেন যে মেইন আপনাকে ইংলিশ, স্পিকিং সেকেন্ড হচ্ছে স্কিলটা ব্যাংকিং ভালো হতে স্টেটমেন্ট। হবে, পাশাপাশি আইএলটিএস হ্যাঁ, স্কোরটা ভালো হলে একটা গুড ডেফিনেটলি ইমপ্রেশন ক্রিয়েট হয়। গুড হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। ইভেন ইভেন এরকম্ও আছে যে তার ইংলিশের জন্য সে রিজেক্ট হয়েছে, আপিল করছে, ইংলিশে আইএলটিএস এক্সাম দিছে, দিয়ে স্কোর উঠায় ম্যাজিস্ট্রেটকে পাঠাইছে যে লুক, আমি ক্যাপাবল, বাট আমি অ্যাকচুয়ালি ওই সময় আমার একটা প্রবলেম হয়েছিল, হয়তো বা আমি ওইভাবে মেন্টালি বুঝতে পারি নাই, আমি কমিউনিকেট করতে পারি নাই, দেন অবশ্যই ভিসা দিয়ে দিছে। সো এটাও হয়েছে। আচ্ছা, সো এই কমিউনিকেশন স্কিলটা এই যে, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, এরপর আমরা নেক্সট কিছু ডিসকাশনে চলে যাই যে হায়ার স্টাডির অবস্থা কেমন, যে ওখানকার কারিকুলাম কেমন, গ্রেডিং সিস্টেম কেমন, এক্সাম কেমন, পড়াশোনার প্রেশার কেমন। ওকে, এখানের পড়াশোনা আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ফ্রি, সো ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। হুম ইফ ইউ কান্ট লিভ হিয়ার। পড়াশোনা এখানে খুবই হার্ড। বেস থিংস হচ্ছে আপনার এক্সাম হচ্ছে এমসিকিউ বা রিটেন হয়, যেটা হচ্ছে এক্সাম হলে যে দিতে হবে অন ক্যাম্পাস। কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে লাইক আপনার ডিপার্টমেন্টের না, লাইক অ্যাওয়ারনেস টাইপের কিছু সাবজেক্ট থাকে, ওগুলো আপনি বাসায় বসে বসে অনলাইনে সাবমিট করতে পারবেন, বাট সেটা একটা দুইটা সাবজেক্ট থাকে। আপনার যে মেইন সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটাই হচ্ছে আপনাকে, আপনি ক্লাস করেন কি করেন না ডাজেন্ট ম্যাটার, প্রফেসর দেখবেও না, বাট হুম ল্যাব হুম। থাকলে ডেফিনেটলি আপনাকে অ্যাটেন্ড হইতে হবে, সেখানে অ্যাটেন্ডেন্স নাই। থিওরি ক্লাসগুলো আপনি আসেন কি ক্যাম্পাসে কি করেন ডাজেন্ট ম্যাটার, আপনি এসে এক্সাম দিবেন, পাস করতে হবে। এক একটা এক্সামের তিনটা রিটেক থাকবে, তিনটা রিটেকের ভিতরে আপনাকে এক্সাম দিতে হবে, আদারওয়াইজ আপনি ডিসকোয়ালিফাই। সো একবার ফেল করেছেন, দুইবার ফেল করেছেন, তৃতীয়বার আপনাকে পাস করতে হবে। এখানে থিওরিটিক্যাল সবচেয়ে বেশি, আপনাকে থিওরিটিক্যাল পড়াশোনা বেশি করতে হবে। ল্যাব বেস যেগুলো আছে সেগুলোতে খুবই ভালো ল্যাব বোঝায়, এখানে প্রফেসরদের প্রোফাইল খুবই হাই। আমার যে ডিপার্টমেন্টের প্রফেসর গুলো আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই নিজস্ব ল্যাব আছে, প্রত্যেকটা প্রফেসরের নিজস্ব ল্যাব আছে। পাইথনের যিনি পাইথন কোর্স করাচ্ছেন, তার আলাদা ল্যাব আছে পাইথনের, আলাদা কোর্স আছে, আলাদা পাইথন ল্যাব আছে, আলাদা রিসার্চ ল্যাব আছে। সো রিয়েলি মানে স্টাডির ক্ষেত্রে ইটস টপ নচ। আমি মনে করি যে খুবই ভালো। যদি ভালো ব্যাকগ্রাউন্ডের কেউ হয়, পড়াশোনা করতে হয়, ডেফিনেটলি ইউ ক্যান চুজ। আচ্ছা আচ্ছা, এরপরের আরেকটি কোশ্চেনে চলে যাই যে পড়াশোনা শেষে ওয়ার্ক অপরচুনিটিস কেমন, এবং পড়াশোনা চলাকালীন স্টুডেন্টদের পার্ট টাইম জবের অপরচুনিটিস কেমন। ওকে, সো আপনি পড়াশোনার সময় পার্ট টাইম জব করতে পারবেন, এখানে সবাই করে, কিছু না কিছু হয়ে যায় এখানে। ডেফিনেটলি কিছু সিটিতে ব্যারিয়ার আছে। জব অপরচুনিটির ক্ষেত্রে প্রথমেই চলে আসে ভিয়েনা। ভিয়েনাতে সবার প্রথম বেশি জব অ্যাভেলেবেল আছে যেহেতু ক্যাপিটাল। এরপরে ইন্সবুক, এরপরে আহ, সালজবুর্গ। সালজবুর্গও মোটামুটি ভিয়েনার মতো, আহ, হুম আহ, মানে জব অ্যাভেলেবেল অনেক বেশি। ইন্সবুকও অনেকটা ভালো, কারণ ওখানে স্টুডেন্ট কম যায় বাট জব আছে। 3-4 মাসের একটা গ্যাপ, সবখানেই 3-4 মাস লাগবে আপনার জব পাইতে পাইতে, ওই ব্যাকআপটা আপনাকে নিয়ে আসতে হবে। আর এরপরে জেকিউ, এরপরে গ্রাজে বেসিকলি স্টুডেন্ট জব খুবই কম। গ্রাজের সবাই ভিয়েনায় থাকে, ভিয়েনায় থেকে এখান থেকে যে ক্লাস করে এখানে জব করে। আপনি 20 আওয়ার্স জব করতে পারবেন। সো এই এর বেশিও করা যায়। সেক্ষেত্রে ডিপেন্ড করে আপনি কোথায় জব করছেন, বাট আপনি যদি রিয়েলি ওয়ান্ট টু স্টাডি তাহলে আপনাকে 20 ঘন্টাই জব করতে হবে, এন্ড এর পাশাপাশি পড়াশোনা করতে হবে, কারণ আচ্ছা, কোনো এখানে পড়াশোনা। স্কলারশিপের সুযোগ আছে কিনা, ইউনিভার্সিটি বেস বা গভর্নমেন্ট কোনো স্কলারশিপের সুযোগ আছে কিনা। ওকে, এখানে বেসিকলি ইউনিভার্সিটির কোনো স্কলারশিপ নাই, কারণ হচ্ছে ইউনিভার্সিটি অলরেডি আপনার টিউশন ফিস ফ্রি। সো আচ্ছা। আপনার গভর্নমেন্ট বেস কিছু স্কলারশিপ আছে, সেক্ষেত্রে অস্ট্রিয়ান গভর্নমেন্ট বেস দুই একটা প্রোগ্রাম আছে যারা হচ্ছে লিভিং কস্টটা আপনাকে দিবে, বাট ডেফিনেটলি ডেফিনেটলি ইটস রিয়েলি টাফ। আমার এখন পর্যন্ত 2-3 বছরে দেখা একটা স্টুডেন্ট হয়তো বা পেয়েছে
অস্ট্রিয়ান যে গভর্নমেন্ট স্কলারশিপটা, হুম, তার প্রোফাইলও ওই লেভেলেরই প্রোফাইল, খুবই ভালো প্রোফাইল। অ্যান্ড হুম। যে কিনা হয়তোবা সে ইউএসএ ট্রাই করলে ফুল ফান্ড পেতো, সো ওরকম একটা প্রোফাইলেরই সে এখানে আফটার লিভিং কষ্ট। স্টাডি জব অপরচুনিটি নিয়ে যদি কিছু বলতেন, আফটার স্টাডি কত বছরের জব সার্চিং ভিসা পাওয়া যায়? ওকে, আফটার স্টাডিজ এখানে 1 বছরের জব সার্চিং ভিসা দিয়ে থাকে। সো 1 বছরের ভিতরে আপনাকে জব ফাইন্ড আউট করতে হবে রিলেটেড টু ইউর একাডেমিক। যদি সিএসসি থেকে পড়েন, সিএসসি রিলেটেড যে কোনো জব করতে হবে, খুঁজে পেতে হবে। এন্ড এটা হার্ড, ডেফিনেটলি এটা। ল্যাঙ্গুয়েজটা কতটুকু ব্যারিয়ার ক্রিয়েট করে স্টাডি এখানে অবস্থায় এবং আফটার স্টাডি? এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অনেক বেশি। ইউ হ্যাভ টু লার্ন জার্মান অ্যাজ সুন অ্যাজ পসিবল। কেউ যদি জার্মান শেখে অ্যান্ড সে যদি বাংলাদেশ থেকে B1 অ্যাটলিস্ট করে আসতে পারে, B1 যদি করে অ্যাটলিস্ট, সে এখানে আসলে তার জন্য এই কান্ট্রি, আমি বলে দিব, ও অনেক ভালো করতে পারবে। তা সে যে কোনো ফিল্ডে, এখানে জবের প্রচুর জব অপরচুনিটিস আছে, বাট সবারই ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার দরকার। সো ডিউরিং দ্য স্টাডিজ সে যদি ট্রাই করে, ল্যাঙ্গুয়েজ করবে, ক্লাস করবে, 20 ঘন্টা জব করবে, পসিবল। সে আফটার দ্য গ্রাজুয়েশন 1 বছরের সময় পাবে নিজের ফিল্ড রিলেটেড জব জব খোঁজার জন্য। জব পেলে তাকে রেড হোয়াইট একটা কার্ড দিবে, যেটা হচ্ছে জব ভিসা। ওইটা দিয়ে সে সবসময় থাকতে পারবে। আফটার 10 ইয়ার্স থাকার পরে সে এলিজিবল হবে টু অ্যাপ্লাই ফর দ্য পিআর। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে আমি প্রায় পাই, যে স্পাউস কিভাবে নিয়ে আসবে, যে স্পাউস আনার প্রসিডিউরটা কি? যেহেতু আপনিও নিয়ে এসেছিলেন, আপনি যদি একটু শেয়ার করতেন। ওকে, স্পাউসের ক্ষেত্রে বেসিক্যালি আমরা যখন আসছি ওই টাইমটাতে একসাথেই আনার প্রসেস ছিল। মানে অ্যাপ্লিকেন্ট এন্ড সবাই একসাথেই আসতে পারতো, স্পাউস বেবিস। বাট আমাদের টাইমটাতে যেহেতু আমরা বললামই আমরা অনেক স্টুডেন্ট আসছি, অনেক স্টুডেন্ট, সো ওই টাইমটাতে রুলস চেঞ্জ হয়ে যায় যে আপনি আসবেন, আসার পরে আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করবেন। তো এটা হচ্ছে প্রসেস। আপনি আসার পরে 6 মাস, হাই স্কুলে 5-6 মাস লাগবে স্পাউস আনতে আনতে। সো প্রসেস সেমই। আপনি আসবেন, আসার পরে আরপি কার্ড, এখানে যখন রেসিডেন্ট পারমিট কার্ড দিবে, হওয়ার পরে আপনি এম্বাসিকে মেইল দিবেন যে আমি আমার ওয়াইফের জন্য একটা ডেট চাই, আমার ওয়াইফ আসবে। আসার পরে এম্বাসি আপনাকে একটা ডেট দিবে। ডেট দেওয়ার সাথে সাথে ওই ডেটের নিচেই ও ফর্ম দিয়ে দিবে, অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো দিয়ে দিবে অ্যাটাচ করে। আপনি ওই ডকুমেন্টস এম্বাসি সহ পরে আবার স্পাউস আপনার ইন্ডিয়ান ভিসা নিয়ে এম্বাসিতে ফাইল সাবমিট করবে। করার পরে ওই ফাইলটা এখানে ম্যাজিস্ট্রেটের কাছে চলে আসবে। আসলে 3 মাস, 2.5 মাস, 3 মাস সময় লাগে অ্যাপ্রুভাল হইতে হইতে। এটা সলভেন্সিটা কাকে দেখাতে হয়? এটা কি অ্যাপ্লিকেন্টকে দেখাতে হয় নাকি স্পাউস বাংলাদেশি অ্যাকাউন্টে দেখালেও চলে? স্পাউসের অ্যাকাউন্টে দেখাইলেই হয়। সেক্ষেত্রে যে কেউই স্পন্সর হইতে পারে, স্পাউসের প্যারেন্টস হইতে পারে, মেইন অ্যাপ্লিকেন্টের প্যারেন্টস হইতে পারে। যেহেতু অ্যাপ্লিকেন্ট হওয়ার অপশন নাই, যেহেতু সেই হুম। স্টুডেন্ট, সে তো আর ইনকাম সোর্স নাই। সো যে কেউই স্পন্সর হইতে পারবে, তার ফ্যামিলির বা অ্যাপ্লিকেন্টের ফ্যামিলির, আর স্পাউসের আচ্ছা, অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলেই হবে। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম স্পাউস নিয়ে। এবং আরেকটা বিষয়, স্পাউস কি কাজ করতে পারে কিনা, স্পাউসের ওয়ার্ক রাইট আছে কিনা? ওকে, এটার একটা ভ্যারিয়েশন এখানে আছে। ভিয়েনাতে স্পাউসের কোনো পারমিশন নাই, স্পাউস কাজ করতে পারবে না। ইন আদার সিটিজ, গ্রাজ, লিঞ্চ, ইন্সবুক, সালজবুক, লিভেন, এগুলাতে স্পাউস জব করতে পারে, ওইখানে পারমিশন দেয়। এটা সিটি কাউন্সিলের উপর ডিপেন্ড করছে, সিটি কাউন্সিল বাট যেটা অ্যালাউ করে। এখানে এখানে বেসিকলি স্পাউস ভিয়েনাতে পারমিশন নাই, কারণ হচ্ছে অলরেডি ভিয়েনা ওভার ক্রাউডেড। এখানে হুম। অনেক বেশি কাজ করার লোক আছে, সো তারা জব দিতে পারতেছে না। সো সেই জন্য তারা স্পাউসের জবের এটা অফ রাখছে। আমরা যখন আসছি আমাদের আগে সবার জব পারমিশন হইতো, স্পাউসও করতে পারতো, বাট আমরা আসার পর থেকে ওই রুলসটাও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আজকের ডিসকাশনে অনেকগুলো কোশ্চেনে আনসার পেলাম। আপনার লাইফ থেকে, আপনার এক্সপিরিয়েন্স থেকে ইনকামিং স্টুডেন্টের জন্য যদি কোনো সাজেশন দিতেন, যে তাদের কি করলে ভালো হয় বা কি কি এড়িয়ে যাওয়া উচিত, যে কোনো দুটো বেসিকলি বা তিনটা যেরকম সাজেশন। যেরকম আমি নিজেও ডিসিশন নিতে অনেক বেশি লেট করছি। আমি অস্ট্রিয়ায় 2024 আসা যায়, বাট আমি ডিসিশন নিতে নিতে আরো আমি ভাবছি একবার যে না, আসবো না, অনেক ড্রব্যাক আছে, আবার আসবো, এরকম চিন্তা করতে করতে পরে লেট হয়ে যায়। বাট ফাইনালি আমি আসছি। তো আমি আসার পরেই অনেক রুলস চেঞ্জ হয়েছে।
সো এর আগে আসতে পারলে হয়তো বা আমি ওই রুলস গুলোর আন্ডারে থাকতে পারতাম না। সো ডিসিশন নিলে যে ডিসিশনটাই নিবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল নিবেন। অবশ্যই এখন অনলাইনের যুগ, সব ইনফরমেশন থাকে। এই যে আমরা ওয়েব নিয়ে হচ্ছে অনেক হুম কিছু জানতে পারছি, আমাদের সময় এগুলো থাকলে তো আমরা অনেক মানে সহজ হয়ে যেত। হুম আমরা হুম। এইসব ইনফরমেশন জানতামই না। আমরা ওয়েবসাইট ঘেটে 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 সব ওয়েবসাইট থেকে বের করে 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 ইউনিভার্সিটিকে মেইল দিয়ে মানে অনেক কষ্টে এইসব ইনফরমেশন নিয়ে দেন এই পর্যায়ে। তো আপনাদের কাছে তো সব অপরচুনিটিস এখন আছে। আপনারা বলতে পারেন যে আগে এজেন্সিও ছিল না। ডেফিনেটলি হুম আগে হুম। এজেন্সিও কাজ করতো না অস্ট্রিয়া নিয়ে। ইভেন যারা এজেন্সি থ্রুতে অস্ট্রিয়াতে আসছে তারা 10 থেকে 12 লাখ টাকা খরচ করে আসছে। এখন সব ইনফরমেশনই অনলাইনে থাকে, আমি অনলাইনের মনে করি থ্রুতে আপনি যারা সবকিছু রিয়েল পাবেন। স্টুডেন্ট, যারা যেখানে পড়াশোনা করছে তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ তারা সেটা নিজে এক্সপিরিয়েন্স করেছে। এজেন্সি কিন্তু এটা সেটাই এক্সপিরিয়েন্স করছে না। তারা বাংলাদেশে সেটাই বসে মানে এখানকার ইনফরমেশন, ভুল ইনফরমেশন দিচ্ছে। যেটা আমার কথা হচ্ছে, ওকে ফাইন, বাট ভুল ইনফরমেশন যাতে স্টুডেন্ট কাছে না যায়, এতে তারা প্রতারিত না হয়। যায়। হুম হুম, সেটাই। তো আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে কিছু বলবো, এরপর আমরা কোশ্চেন আনসারে চলে যাব গেস্টের সাথে। আম, আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা হচ্ছে একটা হায়ার স্টাডি মেন্টরিং গাইডেন্স প্রোগ্রাম। আপনারা আমার ওয়েবসাইটটি, যেটি www.asansani.com, এই ওয়েবসাইটটাতে গেলে এখানে আমাদের মেন্টররা আছেন। ইভেন ফয়সাল ভাই উনিও আছেন, উনিও জয়েন করেছেন আমাদের মেন্টরিং প্রোগ্রামে। সো ওনাদের সাথে ওয়ান ওয়ান সেশন থাকে। আপনারা 1 ইয়ার ব্যাপী একটা গাইডেন্স প্রোগ্রাম পাবেন। এই প্রোগ্রামে আপনারা হায়ার স্টাডির যে সকল গাইডলাইন, অর্থাৎ আপনারা নিজেরাই আবেদন করবেন, আমাদের মতো মেন্টররা আপনাকে গাইড করবে যে কি করলে ভালো হয়। তো এটার একটা ফি আছে, এটাতে আপনারা এনরোল করতে পারেন। এছাড়া আমাদের মেন্টররা ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেন্ট নিয়ে থাকেন। যেমন গত সেশনে আমি বলেছিলাম, আমাদের সুফিয়ান তানিম উনি ইতালি নিয়ে ডকুমেন্ট নিচ্ছেন। আর মোহাম্মদ ফাইসাল, যিনি আমাদের আজকের গেস্ট, উনি অস্ট্রিয়ার পাশাপাশি জার্মানি, ফিনল্যান্ড এবং ডেনমার্ক নিয়েও অ্যাপ্লিকেন্ট নিচ্ছেন। তো আপনারা যারা অস্ট্রিয়া হায়ার স্টাডি নিয়ে ইন্টারেস্টেড, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার এখানে সেশন বুক করে ওনার সাথে পার্সোনালি 1-to-1 সেশন নিতে পারেন। সেশনগুলো অবশ্যই পেড সেশন, যেহেতু তারা আপনাকে একটা গুরুত্বপূর্ণ সময় দিচ্ছে এবং দুপক্ষই যাতে উপকৃত হয়, তাই সেশনগুলো পেইড রাখা হয়েছে। তো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। আমরা এখন সরাসরি কোশ্চেন আনসারে চলে যাব। প্রথমেই হ্যান্ড রেজ করেছেন হচ্ছে তানভীর, আপনি আনমিউট করে কোশ্চেনটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম জি, আসসালাম। ওয়ালাইকুম। হ্যালো। জি ভাই, আমি এই যে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যাদের সিজিপিএ 3.23 তাদের কি আসলে রিস্কটা নেওয়া উচিত হবে কিনা? সেক্ষেত্রে বেসিকলি আপনি অ্যাপ্লাইড সায়েন্স গুলো দেখতে পারেন। আপনার আহ, মানে না, সত্যি কথা বলতে বেসিক্যালি ভাই আপনি আমার রিস্ক না নেওয়াটাই প্রোগ্রামটা উচিত। হচ্ছে সাইবার সিকিউরিটিতে পড়ার ইচ্ছা। তাইলে এখন যেহেতু আপনি সাইবার সিকিউরিটিতে আছেন, এই জন্য আর কি মানে প্রশ্নটা করা জি, বেসিক্যালি। সেক্ষেত্রে আমি বললামই আপনার একটা ইউনিভার্সিটি আছে, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি প্রোভাইড করে। আম, সেইটা আপনি এসটি পল্টন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। সো ওইটা আপনি ট্রাই করতে পারেন। আদারওয়াইজ আপনার অন্য ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি চান্স নাই ভাইয়া। আই এম সরি টু সে, বাট আপনার সিজিপিএ ওয়াইজ আপনি কোয়ালিফাইড না। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে একটু দেরিতে জয়েন করছিলাম, আমি জানি না আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে কিনা প্রিভিয়াসলি। দেখেন, ব্যাচেলর অ্যাপ্লাই করতে গেলে আমাদের 14 ইয়ার্সের একটা পড়াশোনা লাগে। 14 ইয়ার্সের পড়াশোনা যখন লাগে, তো আমরা তো 2 বছরের পড়াশোনা করা লাগতেছে ভার্সিটিতে। এখন ওইখানে আমরা একটা মার্কশিট পাইতেছি। এখন আমরা যখন লিগ্যালাইজ করব, তখন কি আমাদের এসএসসি এইচএসসির মার্কশিটের সাথে এই 2 বছরের মার্কশিটটা লিগ্যালাইজ করতে হবে? জি জি, এই 2 বছরেরটাও লাগবে। আচ্ছা আচ্ছা সবগুলো আচ্ছা। ডকুমেন্টস, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট সবগুলোই লিগালাইজ করতে হবে। হ্যাঁ, ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট বোথ। আচ্ছা, আরেকটা জিনিস ভাই, মানে আপনার অস্ট্রেলিয়াতে, ইয়া সরি, অস্ট্রিয়াতে তো আপনার পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি অনেকগুলো অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আছে। অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির মধ্যে কিছু কিছু দেখলাম আপনার টিউশন ফি মোটামুটি কম। এগুলা কি জাস্ট আমাদের দেশের জন্য, নাকি হচ্ছে মোটামুটি ওরা নন ইউরোপিয়ান এটা কান্ট্রি সবার জন্য? না, এটা আমাদের ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশিদের জন্য। যেমন হচ্ছে যে একটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির কথা বলি, সেটা হচ্ছে যে এফএস আপাস অস্ট্রিয়া, সেটা হচ্ছে গ্রাজের পাশাপাশি। সেইখানে হচ্ছে আপনি সবচেয়ে সারপ্রাইজিং যে এই অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, যেটা হচ্ছে টিউশন ফিস পাবলিক ইউনিভার্সিটির মতোই, বিশ হুম পঁচিশ হুম। ইউরোর মতো। বাকি যেই অ্যাপ্লাইড সায়েন্স গুলো সেগুলোতে হচ্ছে ভ্যারিজ করে। যেরকম এসটি পল্টন অ্যাপ্লাইড সায়েন্স, এফএস সালজবুক অ্যাপ্লাইড সায়েন্স, এগুলাতে হচ্ছে 700 750 ইউরো এরকম। আমাদের জন্য, আমরা যারা নন ইউ মানে আমাদের যে কান্ট্রি,
সেগুলোর জন্য 700 সাড়ে 700 ইউরো সেমিস্টার দিতে হয়। অ্যান্ড কিছু ইউনিভার্সিটি আছে 1500, কিছু ইউনিভার্সিটি আছে 3000। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে এই কয়েকটা ইউনিভার্সিটি যে অ্যাপ্লাইড সায়েন্স, যেগুলো হচ্ছে টিউশন ফিস কম। আচ্ছা, আচ্ছা, তাহলে তো ভাই আমাদের তো হচ্ছে এসএসসি এইচএসসি এবং হচ্ছে আপনার 2 বছর মার্কশিট সবগুলা যদি লিগালাইজ করতে যাই পার ডকুমেন্টে মেবি আপনার 80 ইউরো লাগে। সো আমাদের কি সবগুলাতে মোটামুটি ভালো একটা কস্ট চলে আসে? ডেফিনেটলি কস্টিং হিউজ। আপনি অফার লেটারের আগে আপনাকে ধরে রাখতে হবে যে আপনার একটা কস্টিং যাবে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। সাদমান, আপনি Thank you, আনমিউট ভাই। করে কোশ্চেন করবেন। সাদমান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে মূলত ব্যাচেলার্সে আমি হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে আর কি অ্যাডমিট হলাম। তো এখন থেকে যদি আমি প্রিপারেশন নিতে চাই তাহলে আর কি মানে কি কি করতে হবে আর কি সামনে 2 বছরে আমার? ওকে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে, আইএলটিএস করবেন, সিজিপিএ বাড়াবেন, দ্যাটস ইট। মেনটেন দ্য সিজিপিএ, যত ভালো সিজিপিএ রাখা যায় যত ভালো। অ্যান্ড পাশাপাশি আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিতে থাকেন এখন থেকেই, যাতে করে আইএলটিএস একটা ভালো রেজাল্ট আসে। এটা ছাড়া আর কোনো প্রিপারেশন আপনার দরকার নাই, কাজ আপনার অ্যাডমিশন হইলে বাকি সব প্রসেস। আচ্ছা, আর ভাই হচ্ছে মানে অস্ট্রিয়াতে হচ্ছে মানে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের যে টাইম ওইটা আর কি কখন থেকে শুরু হয় আর কি মূলত? জানুয়ারির ক্ষেত্রে সামারটা শুরু হয়ে যায় জানুয়ারিতে, অনেকগুলো ডিসেম্বরে অক্টোবরে শুরু হয় ফর মার্চ ইনটেক। মার্চের যে সামার ইনটেকটা, মার্চে যে ইনটেকটা শুরু হবে সেটার জন্য। আর এপ্রিল থেকে শুরু হয়ে যায় হচ্ছে উইন্টারের যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো। একজন কোশ্চেন করেছিলেন যে পিএইচডির জন্য কোন কোন সার্টিফিকেট গুলো লিগালাইজ করতে হয়। এইটার কোশ্চেনের আনসারটা কি দিতে পারবেন, যে যারা পিএইচডি তে অ্যাপ্লাই করছেন? ওকে, বেসিকলি অস্ট্রিয়াতে পিএইচডি টাফ, বাট আমার আহ, সবচেয়ে বেশি ধারণা যেটা, পিএইচডির ক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি ওরকম কোনো ব্যারিয়ারই নাই। আচ্ছা, আপনি প্রথমে এখানে অ্যাপ্লাই করবেন পিএইচডির জন্য, অ্যাপ্লাই করার পরে এখানে প্রথমেই আপনি তখন অ্যাপ্লাই করবেন, করার পরে আপনি যদি প্রফেসর আপনার ইন্টারভিউ নিবে, আপনাকে যদি পছন্দ হয় এরপরে আপনি বাকি সব কাজ করতে পারবেন। সেক্ষেত্রে সবকিছুরই এখানে মানে ছাড় আছে, আপনাকে অত কোনো কিছু করতে হবে না, কাজ পিএইচডি ইজ এক্সট্রা হুম অর্ডিনারি হুম ইন হিয়ার। মানে আপনি যদি ধরেন ইউরোপিয়ান ইউনিয়নে পিএইচডি অনেক বেশি, সেটা হাসান ভাইও জানেন ভালো। হুম হুম। যে কোনো দেশ থেকে মাস্টার্স থাকলেই হচ্ছে এবং রিসার্চ হ্যাঁ, ওরিয়েন্টেড হলেই হচ্ছে স্টুডেন্ট। পরবর্তী কোশ্চেন করবেন হচ্ছেন রয়, আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। আমি ফার্মেসি ব্যাকগ্রাউন্ড। তো ভাই ফার্মেসিদের স্টুডেন্টের জন্য জব অপরচুনিটি কিরকম, মানে গ্রাজুয়েশনের পর? আর আমার সিজিপিএ 3.5+ মাস্টার্স আছে, তো আমি সেকেন্ড মাস্টার্স এর জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? আমার 5 জি, বছর স্টাডি সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি করতে পারবেন। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে স্টাডি গ্যাপ ডাজেন্ট কেয়ার, ওরকম ভাবে ওরা ওভারলুক করে দেয়। যদি আপনি সিজিপি এর ম্যাটার্সটা, আইএলটিএস এর ম্যাটার্সটা হ্যান্ডেল করতে পারেন, ওটা যদি মিট হয়, সেক্ষেত্রে এখানে ফার্মেসি রিলেটেড কিছু সাবজেক্ট আছে। অ্যাকর্ডিং টু মাই নলেজ, এখানে ভিয়েনাতে বকু নামের একটা ইউনিভার্সিটি আছে, হুম সো হুম। আপনি ওইখানে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে, আমি মনে হয় যে অনেক নাইসেস্ট একটা ইউনিভার্সিটি বকু। আমাদের অনেক ভাই ব্রাদার এখানে পড়ে। খুবই ভালো সাবজেক্ট, খুবই ভালো অ্যাটমসফিয়ার, ল্যাব ফ্যাসিলিটিস, টিচার ফ্যাসিলিটিস, ক্যাম্পাস ফ্যাসিলিটিস, এভরিথিং ইউ হ্যাভ হিয়ার। অ্যান্ড আমি আবারও বলি, ইন এভরি ফিল্ড আপনার এখানে অনেক ভালো অপরচুনিটিস আছে, বাট আপনাকে জার্মান জানতে হবে। উইদাউট জার্মান আপনি এখানে কিছু করতে পারবেন না। এখানে আপনাকে অড জবই করতে হবে জার্মান ছাড়া। জার্মান জানলে আপনার এখানে জবের ফিল্ড প্রচুর আছে, বাট লোক নাই। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া যে 3.59 সিজিপি এবং আইএলটিএস 6.5 দিয়ে কি এই ইউনিভার্সিটিতে কেমন অ্যাকসেপ্টেন্স পাওয়া যায়? এটা বেসিক্যালি আমাকে দেখতে হবে, যেহেতু বকুর আমি স্টুডেন্ট না, বাট ওদের রিকোয়ারমেন্টসটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে কিনা বা কিছু আছে কিনা, ওটা ওয়েবসাইটে অ্যাকচুয়ালি আপনি বকু ইউনিভার্সিটি যদি লেখেন, ভিয়েনা, চলে আসবে। ওটাতে গিয়ে আপনি আপনার সাবজেক্ট রিলেটেড ওখানে লেখাই থাকে অ্যাডমিশন রিকোয়ারমেন্টসে, যে আপনি কি কি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড লাগবে, কোন কোন ব্যাকগ্রাউন্ডে হলে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে আশা করি যে যেহেতু আপনার সিজিপিএটা 5 এর উপরে আছে, 3.5, অ্যাকসেপ্টেড হওয়ার চান্সেস আছে। ওকে ভাইয়া, আর ডেনমার্ক নিয়ে একটু কিছু জানার ছিল ভাইয়া। ডেনমার্কে যদি আমি ফেব্রুয়ারি সেশনে অ্যাপ্লাই করি,
আমার হুম। ভিসা ডেট পাওয়ার চান্স কবে, যদি অফার লেটার অ্যাকচুয়ালি আসে? অ্যাকচুয়ালি ডেনমার্কের ক্ষেত্রে ভিসার ইন্টারভিউ পাওয়ার কোনো প্রবলেম নাই, বাট আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ফার্মেসির আপনার কয়েকটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনে ফার্মেসি আছে, ফার্মেসি আছে, এসডিওর তেও কিছুটা ফার্মেসি আছে, আহ, আর আছে হচ্ছে আপনার এলভোর্গে থাকতে পারে। বাট আপনি আপনি ডিপেন্ড করবে যে আপনার বাংলাদেশি ইউনিভার্সিটি কি কোর্স কারিকুলাম কি, সেটার উপর ডিপেন্ড করে বলা ম্যাচ যাবে যে করছে আপনি কিনা। ম্যাচ করছে কিনা। কারণ ওদের আপনার বিভিন্ন এক্সেল শিট আপনাকে দিবে, ওগুলোতে সাবজেক্ট বসাইতে হবে, ইসিটিএস বসাইতে হবে, ইসিটিএস কনভার্সন করতে হবে আপনার বাংলাদেশি যেটা, এটা কনভার্সন করে তারপরে আপনার ওইটাতে ম্যাচ করতে হবে, এগুলো আপলোড করতে হবে, করে আপনি যদি অফার লেটার পান, আপনার ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো টেনশন নাই। কারণ হচ্ছে যে আপনার বিএফএস হ্যান্ডেল করবে। আপনি যত তাড়াতাড়ি অফার লেটার পাবেন, অফার লেটারটা অ্যাকচুয়ালি সবাইকে একই ডেটে দেয়। এটা একটা সুযোগ সুবিধা ডেনমার্কে, যে আপনি আগে অ্যাপ্লাই করছেন আপনাকে দিছে এরকমটা না। আগে অ্যাপ্লাই করলে অবশ্যই অ্যাসেসমেন্টটা আগে হয়, বাট অফার লেটারটা সবাইকে একই ডেটে দেয়। স্কলারশিপের ক্ষেত্রে কোন জিনিসটা মানে বেশি প্রেফারেন্স দেয়, ইন্টার্নশিপ করাটা মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকাটা না রিসার্চ পেপারকে, মানে কোনটা বেশি হাই ওয়েটেড হয়? এটা কম্বাইন্ড, মেইনলি কম্বাইন্ড হয়। এটা ধরেন আপনার সিজিপি একটু কম কিন্তু আপনার ভালো ভালো পাবলিকেশন আছে, তাহলে এটা একটা ব্যালেন্স হ্যাঁ, হয়ে যাচ্ছে। আবার হ্যাঁ, ধরেন আপনার সিজিপিএ ভালো পাবলিকেশন আছে, তখন আপনি আগায় থাকতেছেন। তো এটা বলা যায় না, এটা অ্যাপ্লিকেন্টদের উপর ডিপেন্ড করে। একটা ইনটেকে কতজন অ্যাপ্লিকেন্ট এসছে, তার সবার প্রোফাইলের উপর ওভারঅল একটা জাস্টিফিকেশন করে অ্যাডমিশন কমিটি সিদ্ধান্ত নেয় কাদেরকে স্কলারশিপ দিবে। দেখা গেল 2 জন বা 3 জনকে স্কলারশিপ দিতে পারে, বেস্ট 3 জনকে, এরকম। এভাবে তো আমরা বুঝতে পেরেছি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, আশা করি আপনি আপনার আনসার পেয়েছেন। রুবাইয়া তানজিন, আপনি আনমিউট করে কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সেকশন 2 ইউনিভার্সিটি ব্যাচেলর হলে তাহলে কি অস্ট্রিয়া কনসিডারই করা উচিত না? হ্যাঁ, এটা পসিবল। সেক্ষেত্রে মাস্টার্স থাকতে হবে আপনার 2 বছরের, কিন্তু সেটা সেকশন 1 থেকে মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাচেলর সেকশন 2 নিয়ে যাওয়া যাবে না, পসিবল না? না, পসিবল না। না, না, পসিবল না। সেক্ষেত্রে ডেফিনেটলি পসিবল। আবারও এটা রং এসে যেতে পারে, আপনি প্রাইভেট অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটি এগুলোতে ট্রাই করতে পারেন। হুম। অ্যাপ্লাইড সায়েন্সের মোস্ট অফ দাই রিজেক্ট করে, বাট এর ভিতরেও কিছুটাই অ্যাকসেপ্ট করে, বাট প্রাইভেট আপনাকে অ্যাকসেপ্ট করবে। প্রাইভেটের ক্ষেত্রে সেকশনের কোনো রুলস রেগুলেশন সেখানে নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। রায়হান কাবির, আপনি আনমিউট করে কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের সিজি 3.31, এখন চিন্তা করছি যে মাস্টার্সটা এডুকেশনে করার জন্য বাজেট 10 থেকে 12 লাখ টাকার মধ্যে, অস্ট্রিয়া বা ডেনমার্কের মধ্যে পসিবল কিনা। যে ডেনমার্ক আপনার এই বাজেটে পসিবল। ডেনমার্কে আপনার কিছু ইউনিভার্সিটি আছে ইংলিশে, আরহুস ইউনিভার্সিটি আছে। আরহুস হচ্ছে আপনার ইংলিশ প্রোগ্রাম আছে কিছু, সেখানে নেয়। টিউশন ফিস ইজ অ্যারাউন্ড সেমিস্টার 4,000 4,500 ইউরো, বা 5,000 হয়ে থাকে, সেইটা এক সেমিস্টারটার ফি দিয়ে আপনাকে যাওয়া যাবে। সো ভিসা পারপাস, ভিসা সহ এইগুলো নিয়ে আপনি ওই বাজেটের ভিতরে ডেনমার্ক পসিবল। জি, মাস্টারতে ভাইয়া এই বাজেটে পসিবল না, তাই তো? জি, যে বলছে যে অস্ট্রিয়াতে এই বাজেটের মধ্যে পসিবল না, মানে 10 থেকে 12 এই লাখের মধ্যে। বাজেটের ভিতরে পসিবল, কিন্তু আপনার যে সিজিপি আছে ওই সিজিপি তে জি, অ্যাকচুয়ালি এলিজিবল না আপনি, এটাই। থ্যাংক ইউ ভাইয়া, সরি। জি। এর পরবর্তী কোশ্চেনটি করবেন মাহমুদুল রহমান। ভাইয়া, পিএইচডি অপরচুনিটি সম্পর্কে জানতে চাচ্ছিলাম আর কি। আমি ভেটেরিনারি ব্যাকগ্রাউন্ড থেকে মাস্টার্স করতেছি, সিজিপিএ 3.6 এর উপরে মাস্টার্সে আছে, কিন্তু ব্যাচেলরে কম আছে আর কি, কিন্তু রিসার্চ পেপার আছে Q1-এ কো অথর হিসাবে। এখন ইউরোপে বা অস্ট্রিয়ার ক্ষেত্রে লাইফ সায়েন্সের পিএইচডি অপরচুনিটি সম্পর্কে যদি একটু আচ্ছা, বলতেন। আমি ফার্স্টে হোল ইউরোপ সম্পর্কে আইডিয়া দিচ্ছি, যেহেতু আমি নিজে পিএইচডি করছি। এরপর ফয়সাল ভাই অস্ট্রিয়া সম্পর্কে বলবেন। সো আপনি যদি ওভারঅল ইউরোপের পিএইচডি পজিশন গুলো খুঁজতে চান, আপনাকে যেতে হবে ইউরো অ্যাক্সেস নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে পিএইচডি সার্কুলার গুলা পাবলিশ করা হয়। তো ওখান থেকে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কোন কোন সার্কুলার গুলা, এবং স্কিল সেট ম্যাচ করে কিনা, কোন কোন রিসার্চ এক্সপিরিয়েন্স তারা চেয়েছে, ল্যাব এক্সপার্টাইজ তারা চেয়েছে, কোন কোন সফটওয়্যার এক্সপার্টাইজ চেয়েছে, ওগুলো ম্যাচ করে কিনা। ওখান থেকে অ্যাপ্লাই করবেন, প্রফেসরদের ইমেল করবেন। এছাড়া পিএইচডি পোর্টাল নামে একটা পোর্টাল আছে, এখানেও সার্কুলার গুলো দেখতে পারেন। তো এটা হচ্ছে ওভারঅল ইউরোপের জন্য, ডাজন্ট ম্যাটার অস্ট্রিয়া, ফ্রান্স, স্পেন, যে কোনো কান্ট্রির সার্কুলার গুলো এখানে পাবলিশ হয়। তো
তো এটা আমার সাইড থেকে আমি বললাম। এরপর ফয়সাল ভাই, আপনি অস্ট্রিয়ার জন্য পিএইচডি অপরচুনিটিস গুলো বলতে পারেন। ওকে, বেসিক্যালি এখানে আমরা আমাদের যেহেতু স্টুডেন্ট ইউনিয়ন আছে এখানে কিছু আমরা বেসিক্যালি বাংলাদেশে প্রফেসর বা লেকচারার ওনারা আসছেন এখানে পিএইচডি করার জন্য। ওনারা অলরেডি 1 বছর 2 বছর রানিং এরকম আছেন, অনেকেই পিএইচডি করেন। বেসিক্যালি যেটা হয় আপনাকে এখানে পিএইচডি করতে হলে ডেফিনেটলি এক্সট্রা অর্ডিনারি হইতে হবে। আপনার রিসার্চ পেপারই আপনি পাবলিশ করেছেন কিন্তু আপনার ওটার ব্যাপারে যখন ইন্টারভিউ হবে, নলেজ হবে, বেসিক্যালি দেখবে আপনি কতটা ক্যাপাবল তার সাথে। ওনার রিসার্চের সাথে আপনার রিসার্চ 100% কোলাপ হইতে হবে, যে না ওনার ফিল্ড আপনার ফিল্ড সেম। দেন উনি ইন্টারভিউ নিয়ে যদি দেখে যে না আপনি ওনার ফিল্ডের নলেজ রাখেন, আপনার এই নলেজ গুলো আছে, আপনি প্রোগ্রামিং এ পাইথনে অনেক ভালো, আপনি ওইটার থ্রুতে আপনি একটা কিছু করতে পারবেন, ওনার সাথে কোপ আপ করলে উনি একটা কাজ দিলে আপনি করতে পারবেন, সেক্ষেত্রে অনেকটা পজিটিভ হয়। বাট ইটস হার্ড রিয়েলি। আপনি কিউ1 করতে পারেন, বাট আপনি যেহেতু অথর হিসাবে আছেন, দ্যাটস মিন আপনার মেইন যে আছে সে বেশিরভাগ কাজ করেছে, আপনি ওনাকে সাপোর্ট হিসেবে যতটুকু দেওয়ার সেটা দিয়েছেন। সো মেইন অথর হিসেবে বা নিজের রিসার্চ ফিল্ড ফার্স্ট ট্রাই অথর করেন হিসেবে অনেক ইনক্রিজ থাকাটা করার। বেটার। হ্যাঁ, ফার্স্ট অথর হিসেবে থাকা মানে আমরা সবাই নিজেরাও জানি যে বেসিক্যালি ফার্স্ট অথর হিসেবেই মানে আপনি মেইন কাজ করেছেন, আপনাকে বলেছে যে তুমি এটা করো বা তুমি এই কাজটা করো, এটা করো, রিসার্চ পেপার 20টা পড়ো, পড়ে আমাকে ওইটার আইডিয়া দাও, এই এইটা করো। এইগুলো হয়তো আমরা কোতর যারা আছি তারা করি। আমরা প্রায় সময় শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা উপস্থিত ছিলেন এবং আমাদের গেস্ট বিশেষ করে জনাব ফয়সাল ভাই, তো ওনার কাছে বিশেষ কৃতজ্ঞতা, যেহেতু আমাদের সময় দিয়েছেন, মূল্যবান সময়টুকু দিয়েছেন এবং অ্যাপ্লিকেন্টদের মূল্যবান প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে উপস্থিত থাকার জন্য। এবং আপনার যদি অ্যাপ্লিকেন্টের উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলার থাকে বলতে পারেন সর্বশেষ। আমি মনে করি যে আমি নিজেও স্টুডেন্ট, আমারও অনেক ডিসিশনে আমি ভুগেছি, বাট আমি যদি রিয়েলি আমি আসান ভাইয়ের সাথে আমার পরিচয়টা একটু অন্যরকম। আমি নিজে ওনার ভ্যালু জানি, আমি ওনার থেকেও মেন্টরশিপ নিয়েছি। ডেফিনেটলি আমি বলবো যে সত্যি কথা, ওনার সাথে আমার রিলেশনটা ওইভাবেই হয়েছে। আমি জানি আমি কখনো ওনার সাথে বার্গেনিং করি নিয়ে কিছু নিয়ে, আমি জানি উনি যে সময়টা দিবে। আমরা ইউরোপে আছি ভাই, আমাদের এখানে প্রত্যেকটা সময়ের মূল্য আছে। সত্যি কথা, আপনি অ্যাব্রোডে আসলে বুঝতে পারবেন, বাংলাদেশে থেকে বোঝার উপায় নাই। আমি কখনো নেগোসিয়েশন চাই নাই, ভাই যেটা বলছে মেন্টরশিপে আমি ই করছি, যখন লাগছে আমি মেন্টরশিপ টাইম ওয়াইজ টাকা দিয়ে আমি নিয়ে নিছি। সো আমি বলবো যে আপনারা ডিসিশন নেন ওরকম, প্ল্যানিং করেন। লেট করলেই সমস্যা। আমি যেরকম লেট করছি অনেক প্রবলেম ফেস করেছি। সো ডিসিশন নিতে হবে স্পেসিফিক, কি করবেন, কিভাবে আগাবেন। ডেফিনেটলি আল্লাহ তাআলা সবার রিজিক লিখে রাখছেন, আল্লাহর কাছেও চাইতে হবে। আর আমরা যে ধর্মই বিশ্বাস করি না কেন, আমাদের ওইটার উপরে বিশ্বাস রাখতে হবে এন্ড আমাদের ডিসিশন নিতে হবে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি আমরা যেহেতু ভাই এক্সপিরিয়েন্স, আমরা ওইভাবেই আসছি, আমরা নিজেরা ওই ভুলগুলো করছি। বড় ভাই হিসাবে যেমন আমরা সাপোর্ট দিতে পারবো, আশা করি যে যেই দরকার হয় ওইটা আমরা পাইনি, আপনারা পাবেন। আশা করি ডিসিশন নিতে অনেকটা সহজ হবে। এন্ড গুড লাক, ডিসিশন নেন, ভালো কিছু হোক, এটাই দোয়া। হ্যাঁ, এটাই আর কি। আমাদের প্ল্যাটফর্মটা করার টার্গেট ছিল হচ্ছে বাইরে যারা স্টুডেন্ট আছে, রিসার্চার আছে, তাদের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়া। যেহেতু ইনফরমেশন গুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়, এই যে ভাই বললেন এই বছর অনেক স্টুডেন্ট গিয়েছিল, এই ইনফরমেশন গুলো আসলে সবখানে পাওয়া যায় না। এগুলো শুধুমাত্র কমিউনিটির কাছ থেকে পাওয়া যায়, যারা স্টাডি করছেন তাদের কাছ থেকে পাওয়া যায়। তো এই ধরনের কমিউনিটি বিল্ড আপ করার চিন্তা থেকে আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামটা লঞ্চ করার। তো আশা করি আজকের ওয়েবিনারটি আপনাদের অনেক কাজ এসেছে এবং যারা যারা পার্টিসিপেন্ট ছিলেন আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য। পরবর্তী ওয়েবিনার গুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমাদের পরবর্তী ওয়েবিনার গুলো হচ্ছে বেলজিয়াম নিয়ে, স্পেন নিয়ে এবং ফ্রান্স নিয়ে। এবং সেই ওয়েবিনার গুলোতে আমন্ত্রণ রেখে আজকের ওয়েবিনারটি এখানেই শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ।